আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। আমরা ডোমেইন জি স্যার। হোস্টিং, ওয়েবসাইট, ওয়েব পেজ এই সম্পর্কে জানি। এখন ওয়েবসাইট বা ওয়েব পেজ আমরা ডিজাইন করব, সেই ডিজাইন করতে কি কি বিষয়গুলো লাগে, কি দিয়ে ডিজাইন করব, এটা আমাদের এখন জানার বিষয়। আচ্ছা, পদার্থ বোঝেন কেউ? পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলে এটা জানেন? যার আকার আছে, আকৃতি আছে, যা কিছু জায়গা দখল করে, আমরা নর্মাল ভাবে এইভাবে জানি, তাকেই পদার্থ বলে, জি স্যার। রাইট? একটু কথা জি স্যার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। জি স্যার। এটা একদম বেসিক লেভেলের কথা। এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা পরবর্তী সময়ে হয়তো কাজ করতে পারবো, অন্য কেউ যদি জিজ্ঞেস করে আমরা অ্যান্সার দিতে পারবো না। আমরা অনেকেই জানি অনেক টাইপ। স্যার আমি একটু হ্যাঁ বলেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে সাবলাইন টেক্সট ওপেন করছি, দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা না যাচ্ছে। স্যার, আপনার আমার তাহলে শুধুমাত্র নেটের আমার প্রবলেম। পিকচারটাই দেখতে পাচ্ছি। দেখা ও যাচ্ছে আচ্ছা, স্যার, এই ওনার এখানে সঙ্গে দেখেন, নোট করে। আপনি আমার নেমের উপরে সাইডে লেখা আছে প্রেজেন্ট, আমার নামের উপর ক্লিক করেন, জি স্যার। সাইডে লিস্ট আছে না? জি স্যার। আমার ওই নামের দুইটা নাম আছে, দেখেন ওই দুইটা জি স্যার। কোনো একটা ক্লিক করেন। করছেন? জি স্যার। জি স্যার করছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? স্যার না স্যার, এখনো দেখতে পাচ্ছি না। তাহলে তার নিচেরটা করেন, ক্লিক করেন। জি স্যার। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি এবার। জি স্যার পাচ্ছি। তাহলে আমরা বলতেছিলাম পদার্থ কাকে বলে? যার আকার আছে, আকৃতি আছে, যার ওজন আছে এবং যা কিছু জায়গা দখল করে, এদেরকে পদার্থ বলে। আবার অবজেক্ট কাকে বলে? আমরা পৃথিবীতে যা দেখি সবই অবজেক্ট। পৃথিবীতে যা দেখি সবই অবজেক্ট। কম্পিউটার, ল্যাপটপ, টেবিল, ফ্যান, লাইট, এগুলো সব অবজেক্ট। এক কথায় পৃথিবীতে এই দু চোখ দিয়ে, আমাদের যে চোখ আছে, চোখ দিয়ে যা দেখি সবই অবজেক্ট। মনে করেন আমি একটা রুম ডেকোরেশন করব, একটা রুম সাজাবো, ব্ল্যাঙ্ক, মানে রুমে কিছু নাই, আমি এটাকে সুন্দর করে সাজাবো। একটা রুম ডেকোরেশন করতে একটা খাট লাগবে, টেবিল চেয়ার থাকতে পারে, ফ্যান লাগবে, লাইট লাগবে, ফ্রিজ থাকতে পারে, সোফা সেট থাকতে পারে, আলমিরা থাকতে পারে, তাই না? একটা রুম সাজাবো, বাট এতগুলো জিনিস লাগবে। প্রত্যেকটা জিনিস আমরা এক একটা অবজেক্ট হিসেবে ধরে নিলাম, আর প্রত্যেকটি অবজেক্ট ডিফারেন্সের মানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, ভিন্ন ভিন্ন কাজের জন্য ইউজ করব বা করে থাকি। যেমন খাট আমরা নিছি, এটা একটা অবজেক্ট, এটা আমরা কেন ব্যবহার করব? শয়ন করার জন্য। ফ্যান একটা নিছি, এটাও একটা অবজেক্ট, এই অবজেক্টটা কেন ব্যবহার করব? ঠান্ডা বাতাস যেন আমরা অনুভব করতে পারি বা পাইতে পারি ফ্যান থেকে, সেজন্য ইউজ করব। লাইট ইউজ করব, লাইটও একটা অবজেক্ট, লাইট কেন ইউজ করব? এখান থেকে যেন আমরা আলো পাই, অন্ধকারে যেন দেখতে পাই। একটা সোফা সেট ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি বা রাখতে পারি, কেন? এইখানে যেন আমরা বসতে পারি আরাম করে। একটা ড্রেসিং টেবিল রাখতে পারি, কেন? এখানে যেন আমরা কিছু কসমেটিক্স রিলেটেড জিনিসগুলো রাখতে পারি এবং আমার ফেসটা যেন দেখতে পারি। এই যে একটা রুম, অনলি একটা রুম, অথচ এইটাকে ডেকোরেশন করতে, সাজাতে অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতেছি। আর এই পরিবেশ সৃষ্টি করতে যে সকল অবজেক্টগুলো ব্যবহার করতেছি, সে সকল অবজেক্টের ডিফারেন্স উদ্দেশ্যে, যে ডিফারেন্স কাজের জন্য আমরা ইউজ করতেছি। আমরা কখনো এটা মনে করি না যে ফ্যান লাগাচ্ছি যেন অন্ধকারে আলো পাই, এটা উদ্দেশ্য না। ফ্যান থেকে বাতাস নেওয়ার উদ্দেশ্যে আমরা লাগাচ্ছি। একটা লাইট লাগাচ্ছি এবং মনে করতেছি না এরকম যে লাইট থেকে আমরা কি পাবো? সুন্দর পিকচার দেখতে পাবো, এরকম না। আমরা লাইট থেকে যেন অন্ধকারে আলো পাই, এই উদ্দেশ্যে লাগাচ্ছি।
তাহলে একটা রুম ডেকোরেশন করতে কতগুলো অবজেক্টের প্রয়োজন হচ্ছে? অনেকগুলো। ঠিক একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে এরকম অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এই অবজেক্টগুলো আমরা এখানে বিবেচনা করি এক একটি ট্যাগ। এক একটি ট্যাগ, অনেকগুলো ট্যাগের সমন্বয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। তাহলে ট্যাগ সম্পর্কে আমরা কি ক্লিয়ার ধারণা রাখি এখন? ট্যাগ হচ্ছে এক একটি অবজেক্ট, মনে করেন এক একটি অবজেক্ট। প্রত্যেকটি ট্যাগ ডিফারেন্স কাজের জন্য ব্যবহার করা হয়। আমি লেখা দিব, তার জন্য একটা ট্যাগ ব্যবহার করব। একটা ইমেজ সেট করব, তার জন্য একটা ট্যাগ ইউজ করব। আমি একটা ভিডিও সংযুক্ত করব, তার জন্য একটা ট্যাগ ইউজ করব। এক কথায় আমরা ওয়েবসাইট ডিজাইন করতে যে জিনিসগুলো অ্যাড করব, সেই জিনিস অ্যাড করার জন্য প্রত্যেকটি জিনিসের জন্য এক একটি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যেমনটি আমার রুমে ভিন্ন ভিন্ন অবজেক্ট ইউজ করে করে কি করি, একটা রুম সৌন্দর্য ফুটিয়ে তুলি। তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করব আমরা এরকম অনেকগুলো কি ট্যাগের সমন্বয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। আর এই ট্যাগগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, এক একটি ট্যাগের কাজ এক এক রকমের। তো আমরা এটা একটা বেসিক HTML এর ফরম্যাট, এটাকে বলা হয় HTML এর ফরম্যাট। এই কয়টা জিনিস অবশ্যই থাকতেই হবে, তারপরে অতিরিক্ত জিনিসগুলো অ্যাড করে করে। যেমন একটা রুম তখনই বলবো যখন এর 4 দেওয়াল থাকবে, জানালা থাকবে, দরজা থাকবে, এটা ফাউন্ডেশন। আবার এটাকে সুন্দর করে সাজাতে হইলে খাট লাগতেছে, চেয়ার লাগতেছে, টেবিল লাগতেছে, ফ্যান লাগতেছে, লাইট লাগতেছে, এসি লাগতেছে, এভরিথিং জিনিসগুলো দিয়ে সৌন্দর্য করতেছে। বাট একটা রুমকে যখন আমরা বিবেচনা করব তখন অবশ্যই 4 দেওয়াল বিশিষ্ট হতে হবে, জানালা থাকবে, দরজা থাকবে। জানালা দরজা বিহীন কোনো রুম বা একটা থাকার পরিবেশ সৃষ্টি হয় না। সো একটা ওয়েবসাইটের বেসিক ফরম্যাটটা হলো এরকম, এইটা থাকতেই হবে। দেন তারপরে এটাকে আরও কত সৌন্দর্য বর্ধিত করতে চাচ্ছেন, আরও কি কি অ্যাড করতে চাচ্ছেন সেগুলো অ্যাড করব। এখন আমরা দেখে নেই যে এই বেসিক ফরম্যাটের যে ট্যাগগুলো ইউজ করছি এগুলো কেন ইউজ করছি, কেন ইউজ করব, এখানে কখন ইউজ করব, কোথায় ইউজ করব, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন? জি স্যার, শোনা পাচ্ছি এবং জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। প্রথমেই আমরা একটা ট্যাগ ইউজ করছি। আচ্ছা বলেন, ট্যাগ দুই রকমের হয়ে থাকে। ট্যাগ দুই রকমের হয়ে থাকে, একটাকে বলা হয় ডাবল ট্যাগ বা ডাবল, আর একটাকে বলা হয় সিঙ্গেল। যে সকল ট্যাগের শুরু এবং শেষ আছে, যেমন বডি একটা ট্যাগ, এটা শুরু এবং এইটাকে বডি যে শেষ করবো তার শেষ টার্মিনাল, এই যে এটা বডি শুরু করছে এখানে শেষ করছে, স্ল্যাশ দিয়ে বোঝায় যে এটা এখান থেকে শেষ। তাহলে এর আয়তন হচ্ছে এতটুকু। তাহলে ট্যাগ দুই রকমের, একটা ডাবল ট্যাগ। ডাবল ট্যাগ আমরা কখন বলবো? যে ট্যাগগুলোর শুরু এবং শেষ আছে। নয়েজ আসছে একটু, আপনারা একটু কেয়ারফুল, আপনাদের জন্য হয়তো অন্য ভাই বুঝতে পারবেন, আমারও কথা বলতে সমস্যা। জি স্যার, বেকার দেয় ক্লাসের মাঝখানে। আচ্ছা, তাহলে ডাবল ট্যাগগুলো অবশ্যই শুরু এবং শেষ থাকবে। আর ট্যাগ আছে আরও সিঙ্গেল ট্যাগ, যেমন এখানে একটা মেটা, এটা একটা ট্যাগ, এই ট্যাগগুলো শেষ নাই, আবার এই ট্যাগগুলোরও শেষ আছে। স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এখানে একটা স্ল্যাশ দেওয়া, দিলে এই ট্যাগটা এখানে শেষ, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এরকম এর স্টার্ট সেকশন আছে বাট ইন সেকশন এরকম নাই। তাহলে ট্যাগ দুই রকমের, একটা ডাবল আর একটা সিঙ্গেল। সিঙ্গেল ট্যাগটা বুঝলাম না স্যার। সিঙ্গেল ট্যাগ মানে এর কোনো ইন্ড পয়েন্ট থাকবে না, এরকম ভাবে যে মেটা শুরু করছি, এই মেটাকে শেষ করার জন্য আবার কি আমরা শেষ করার জন্য আমরা জানি যে ওই ট্যাগের সামনে একটা স্ল্যাশ দিতে হয়, ওই ট্যাগের নাম দিতে হয়, তাহলে শেষ হয়ে যায়। যেমন বডিটা শুরু হয়েছে অনলি বডি লিখে, দেন শেষ হয়েছে কি এর সামনে একটা স্ল্যাশ দিছি, দিয়ে এটাকে কি করা হয়েছে, শেষ করা হয়েছে। এটাকে বলবো আমরা ডাবল ট্যাগ।
আর যে ট্যাগগুলোর এরকম ইন্ড সেকশন নাই সেটাকে বলবো সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, এখন কে যেন কোশ্চেন করতেছিলেন, বলেন। স্যার সিঙ্গেল ট্যাবের মধ্যে কি হচ্ছে বিআর তারপরে ব্রেক বা H1 এগুলা? না, H1 না, সিঙ্গেল ট্যাগের মধ্যে আছে ইমেজ, তারপরে এই যে মেটা, এরকম সিঙ্গেল ট্যাগ আছে। সেই সিঙ্গেল ট্যাগগুলো কিভাবে কাজ করে আমরা সেটা বুঝি। আচ্ছা অনেক জি স্যার। আছে, আমরা সেগুলো নিয়ে দেখবো কাজ, ঠিক আছে। আর যে কথা বিষয়গুলো বুঝতে পারেন না। ইনপুট নামে আছে, এই জিনিসগুলো আমরা দেখব। আপাতত জেনে রাখেন ট্যাগ দুই রকমের হয়। একটা ডাবল, ডাবল মানে হচ্ছে এটা শুরু এবং শেষ আছে। আরেকটি হলো শুরু আছে বাট শেষ নাই, শেষটা ওই ট্যাগের ভিতরেই হয়। দেখেন এই ট্যাগটা শুরু করছি, এর ভিতরেই আমি কি শেষ করে দিছি। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এভাবে শেষ করতে হয়, না করলেও হবে একই কাজ, কিন্তু একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এটা শেষ করে দাও। আউটপুটের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে ট্যাগ আমরা জানি দুই প্রকার, একটা হলো সিঙ্গেল, একটা ডাবল। কোনো কোশ্চেন নেই তো ট্যাগ সম্পর্কে? কোনো কোশ্চেন আছে? স্যার জি না স্যার। জি বলেন, কে যেন বলতে চাইলেন। আচ্ছা, এখন ফার্স্ট টাইমে একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করা হয়েছে, এটা শুরু আছে শেষ কিন্তু নাই, ডকুমেন্টটা শেষ করা হয় নাই। ডক টাইপ মানে হচ্ছে ডিওসি মানে ডকুমেন্ট টাইপ। আসলে আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা তার টাইপটা কি, সেই টাইপটা কোথা থেকে বুঝি? তার এক্সটেনশন থেকে বুঝতে পারি। যেমন আপনাদেরকে যদি বলা হয় MP4, এটা একটা অডিও ফাইল, তাই স্যার MP4 যদি একটা নাম লেখা আছে, নামের শেষে .MP4, এটা একটা কি? ভিডিও ফাইল স্যার। ভিডিও ফাইল স্যার। গুড, এই যে আমরা বুঝতে পারছি একটা, আমি কথাটা ভুল বললেও আপনারা কারেক্ট করতে পারতেছেন, কারণ এটা বুঝতে পারতেছেন যে এই এক্সটেনশন দ্বারা আমরা অবশ্যই বুঝি এটা একটা ভিডিও ফাইল, কখনো এটা অডিও হওয়ার সম্ভাবনাই নেই, রাইট? আবার একটা ইমেজ আছে, Right. ইমেজের পরে লেখা আছে, ইমেজের নাম লেখা আছে, তারপরে লেখা আছে .jpg অথবা .png অথবা .gif, এটা দ্বারা বুঝতেছি কি এটা একটা ইমেজ ফাইল, এটা কখনো জি স্যার। ভিডিও বা অডিও হতে পারে না। আবার এরকম কোনো একটা ডকুমেন্টের শেষে .docx ডক্স বা ডক, তাহলে এটা আমরা বুঝি এটা একটা ডকুমেন্ট রিলেটেড। ডকুমেন্টস। যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি আমরা একটা ডকুমেন্ট লিখে সেটা সেভ দেই, তাহলে তার শেষের এক্সটেনশনটা হয় DOC অথবা DOCX, তাই না? জি স্যার। এই যে লেখালেখি রিলেটেড যে কাজটা করতেছি সেটাই হচ্ছে ডক। এই যে ওই MS ওয়ার্ড দিয়ে কোনো ফাইল সেভ দিলে দেখা যায় কি DOCX আসে, তার মানে ডকুমেন্ট। এর টাইপ, এর নেচার বা এর বৈশিষ্ট্যটা ডিপেন্ড করে তার এক্সটেনশনের উপরে। এক্সটেনশন দিয়েই আমরা বুঝতে পারি এটা কোন রিলেটেড ফাইল, কোন টাইপের ফাইল। তো এখানেও সেটাই বলা হচ্ছে ডক টাইপ, মানে ডকুমেন্ট টাইপটা কি, যেখানে বলে দিচ্ছি HTML কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সটের জন্য যে কাজ করা সেগুলো মার্কআপ করা আছে, লিখে লিখে বলা আছে। এজন্য প্রথমেই বলা হচ্ছে যে এটা একটা HTML ডকুমেন্ট বা HTML এর ডকুমেন্টেশন, যে এটাতে যে কোডগুলো করা আছে সেই কোডগুলো দিয়ে একটা ওয়েব ডিজাইন বা ওয়েব ব্রাউজারে ভিউ করা যাবে বা ভিউ করতে হবে। এর আউটপুটটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই একটা ব্রাউজারে এইটাকে এক্সিকিউট বা রান করাতে হবে, তাহলে এর অ্যাকচুয়াল আউটপুটটা আমরা দেখতে পাবো। এই জন্য প্রথমেই লেখা থাকে কি ডক টাইপটা কি HTML, বুঝতে পারছেন? তারপর জি স্যার। HTML একটা ট্যাগ, প্রত্যেকটা জিনিসের শুরু এবং শেষ আছে। HTML মানে এটা একটা ট্যাগ, এই ট্যাগটা ইউজ করা হয়। মনে করেন আপনাকে বলা হলো একটা গরু রচনা লেখেন,
আপনি কি করবেন, যে খাতাতে খুব লেখা আছে সেই খাতা নেবেন, সেই পেজের মধ্যে আপনি গরু রচনা লিখবেন, না একটা ফ্রেশ একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন সেখানে গরু রচনা লিখবেন? অবশ্যই একটা ব্ল্যাঙ্ক পেজ, যেখানে কোনো লেখা নাই, কোনো দাগাদাগি করা নাই, অনলি একটা ফাঁকা কাগজ পেজ। স্যার। সেই পেজটাতে আপনি কি করবেন, গরু রচনা বলেন বা যেটাই আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যা লিখতে চাচ্ছেন সেটা লিখবেন, তাই না? জি স্যার। আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করব, ওয়েবসাইট বা ওয়েব পেজটা ডিজাইন করব, তাহলে একটা পেজ দরকার, ব্ল্যাঙ্ক পেজ, যে পেজে আমরা বিভিন্ন লেখা রাখবো, পিকচার রাখবো, অডিও রাখবো, ভিডিও রাখবো, বা একটা অর্গানাইজেশনের পরিচিতি রাখবো, তাই না? তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন আমাদের, যে পেজটাতে আমরা ইচ্ছে করলেই যে কোনো জায়গায় যে কোনো জিনিস দিতে পারবো, বাট একটা লেখালেখি পেজের উপর আমরা কিছু দিতে পারবো না, বা দিলেও সেটা বোঝা যাবে না, তাই না? তো এই একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেটার নাম হচ্ছে HTML। বুঝতে পারছেন? জি স্যার। ট্যাগ জি মানে স্যার, বুঝতে পারছি। এই ট্যাগটা নিলেই কি হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, তারপরে এখানে আমরা ডেকোরেশন করব, কোথায় কি দিব। বাট HTML এই ট্যাগটা ছাড়া আমরা HTML এর কার্যক্রমগুলো করতে পারবো না। যেমন একটা রুমের চার দেওয়াল না থাকলে এর ভিতরে এসি সেট করতে পারবো না, লাইট সেট করতে পারবো না, ফ্যান সেট করতে পারবো না, পারবো কি? এগুলো সুন্দর। না স্যার। তাহলে একটা আমাদের ফরম্যাটেড পেজ থাকতে হবে, সেই পেজের মধ্যে আমাকে এই ওয়েব ডিজাইন বলেন, ডেভেলপমেন্ট বলেন, আমাদেরকে করতে হবে। তাহলে HTML একটা ট্যাগ ইউজ করবো, সেই ট্যাগের মাধ্যমে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম। কিন্তু এই ব্ল্যাঙ্ক পেজে কি লিখবেন, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি লিখবেন? LANG। আচ্ছা, আরেকটা কথা বলি নাই, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগগুলো বা ডবল ট্যাগগুলোকে, ডাবল ট্যাগ অটোমেটিকই একটা কাজ করে থাকে, এর কার্যকারিতা আরও বাড়ানোর জন্য এই ট্যাগের ভিতরে কিছু ব্যবহার করা হয়। এই ব্যবহার করা যেটা করে থাকি সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। HTML এর ভিতরে আমি কিছু লিখে দিছি, তার মানে ল্যাং, এটা একটা অ্যাট্রিবিউট। এইটা দ্বারা আমরা স্পেসিফিক করে দিচ্ছি এর বৈশিষ্ট্যটা, যে এইটা HTML ফাইল, এখানে আপনি লেখালেখি করতে পারবেন, কিন্তু কিভাবে লিখছি, এই হেডটা কি লেখা, উর্দু না ফার্সি? অবশ্যই ইংলিশ। এই মেয়েটা স্যার কিন্তু ইংলিশ। হিন্দি না, অবশ্যই কি এটা ইংলিশ। তো আমরা ইংলিশ লেখা। ডকুমেন্টটা তৈরি করতেছি, যে বাড়িটা তৈরি করতেছি, এটা কি দিয়ে বাড়ি, সিমেন্ট বালি দিয়ে। ঠিক এখানে আমরা কি দিয়ে এই ডকুমেন্টটা তৈরি করব, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে? অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যার। ইজ ইকুয়াল ইংলিশ। EN মানে ইংলিশ। এটা একটা অ্যাট্রিবিউট। যেমন একটা অবজেক্টের, ফ্যান একটা অবজেক্ট, বাট এর তিনটা পাখা আছে, এই তিনটা পাখা তার বৈশিষ্ট্য, ফিচার। এই ফ্যানের মধ্যে একটা কয়েল আছে, এই কয়েলটা ওই ফ্যানের ফিচার বা এন্টিটি বলা হয় এটাকে। তাহলে ট্যাগের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে কি বলবো আমরা? আমরা HTML নেওয়ার ফলে একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম এবং বলে দিলাম HTML এর ভিতরে যে জিনিসগুলো লিখবো সব ইংলিশ দিয়ে, যে ট্যাগগুলো ইউজ করব সেটা সব ইংলিশ দিয়ে। এই জন্য তার ল্যাঙ্গুয়েজটাও সেট করে দিলাম, যে তোমার ভিতর যা লেখাবে ইংলিশ। এই জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, LANG, ল্যাঙ্গুয়েজ ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয় ভ্যালুটা, যে একটা অ্যাট্রিবিউট দিলাম, তার ভ্যালুটা কি। মনে করেন এটা একটা ফ্যান অবজেক্ট, HTML মানে একটা ফ্যান মনে করেন, তাহলে এর পাখা, পাখা ইকুয়াল কয়টা? তিনটা। তাহলে তিনটা ভ্যালু, বাট পাখা দ্বারা বোঝাচ্ছে কি, এর ফিচারটা বা এর বৈশিষ্ট্যটা। কয়টা বৈশিষ্ট্য? তিনটা। বুঝতে পারছেন? ঠিক এটা একটা জি স্যার। অ্যাট্রিবিউট, আর এর ভিতরে যেটা থাকে সেটা হলো ভ্যালু। ওকে, HTML দ্বারা আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম, তার ভিতরে লেখা আছে হেড। হেড এমন একটি ট্যাগ, এই ট্যাগের ভিতরে আপনারা এই ওয়েবসাইটটা ডিজাইন করতে বা ওয়েব পেজটা ডিজাইন করতে আরও অন্যান্য অনেক ফাইলের লিঙ্ক করাতে হবে, অন্যান্য ফাইলের সহযোগিতা নিতে হবে, নিয়ে এইটাকে গর্জিয়াস, আকর্ষণীয় একটা পেজে পরিণত করতে পারবো। শুধুমাত্র HTML দিয়ে একটা ওয়েবসাইটকে গর্জিয়াস কিংবা আকর্ষণীয় করতে পারবো না।
একে আরও আকৃষ্টময় করতে হলে অবশ্যই সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, ইত্যাদি ফাইলগুলো লাগবে। তো হেড এমন একটি সেকশন, এই যখন এই হেড ট্যাগটা ইউজ ব্রাউজার বুঝবে, ব্রাউজার বুঝতে পারবে যে এর ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আগে এক্সিকিউট করতে হবে, প্রথমেই এক্সিকিউট করতে হবে। আপনি বাড়িতে রং করবেন, বাড়িতে কালার করবেন, আপনি বাড়ি তৈরি করছেন, কালার করা নেই, আপনি কি যে আপনাকে যাইতে হবে কোথায়? যারা এই রং করার কাজে নিয়োজিত আছে এবং যারা এই রং করার কাজটা প্রোভাইড করে, এরকম একটা কোম্পানির কাছে বা হেড মিস্ত্রির কাছে। আমি বুঝাতে চাচ্ছি, হেড মিস্ত্রির কাছে আপনি যাবেন। হেড মিস্ত্রি মূলত কাজ করে না, সে ইনস্ট্রাকশন দেয় যে আপনি রং করবেন, ওই বাড়িতে যান, ওই বাড়িতে যাই রং এই রং করে আসবেন। কিন্তু আপনি কর্মীর কাছে যান নাই, আপনি যাচ্ছেন কোথায়? হেডের কাছে। ঠিক ব্রাউজারে ব্রাউজারকে জানানো যে তুমি সর্বপ্রথম এর ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো এক্সিকিউট করবা বা রান করবা, তারপরে বডির ভিতরে যেগুলো থাকবে সেগুলো পরে। অনেক সময় আমরা ফেসবুক রিলোড দেই, রিলোড দিলে দেখতে পাই যে যদি নেট স্লো থাকে লেখাগুলো ভেঙে ভেঙে আসতেছে, ইমেজগুলো শো করতেছে না। ঠিক কিনা বলেন? এরকম সিচুয়েশনে পড়েন নাই? করছিলাম স্যার, আগে বিশেষ করে এটা হ্যাঁ, হতো। এরকম হতো নেট স্লো থাকলে। জি স্যার। তো ওইটা হয় কি, যে হেডের ভিতরে যে ফাইলগুলো সংযুক্ত করা আছে সেই সংযুক্ত ফাইলগুলো এক্সিকিউট হয় না, ফলে ওইরকম ভেঙে ভেঙে আসে। তাহলে একটা ওয়েবসাইট সুন্দর করে ডিজাইন করলাম, এই ডিজাইন করার জন্য যে সকল ফাইলগুলো হেল্প করছে সেই ফাইলগুলো এক্সিকিউট হয় নাই, যার ফলে ওইরকম ভেঙে ভেঙে আসে। তো আমরা ব্রাউজারকে বলতেছি যে তুমি আগে এর ভিতরের জিনিসগুলো এক্সিকিউট করবা, না হলে আমার বডির ভিতরে যেগুলো আছে সেগুলো ভেঙে যাবে। তো ব্রাউজার তখন কি করবে? এর ভিতরের জিনিসগুলো এক্সিকিউট করবে। তাহলে হেডারের মধ্যে আমরা যত রকমের লিঙ্কগুলো থাকে লিঙ্কগুলো করব। আপাতত এতটুকুই এখন বোঝেন, পরবর্তী আরও অনেক কিছু আছে, এগুলো বুঝবো। মেটাগুলো আমি এখন বুঝাবো না, মেটাগুলো বুঝতে হলে, নিতে হলে আরও আপনাদেরকে কাজ জানতে হবে ওয়েবসাইটের। জি একটা স্যার। পর্যায়ে যাব তখন আমরা মেটাগুলো নিয়ে মানে মেটাগুলো নিয়ে কথা বলবো। অনেক মেটা আছে, আরও মিনিমাম এখানে 10টা মেটা অ্যাড করতে হবে। এখানে বেসিক 2টা মেটা অ্যাড করা আছে, আরও 10টা মেটা ইউজ করব, কেন ইউজ করব, কখন ইউজ করব, এভরিথিং এই জিনিসটা জানবো। ঠিক আছে, আপাতত মেটাটাকে আমি স্কিপ করলাম, কারণ ওইটা ক্লিয়ার বুঝতে হলে আমার ক্লিয়ার পজিশনে যাইতে হবে, উইদাউট আমি এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবো না। আচ্ছা, তারপরে একটা বুঝি টাইটেল। টাইটেল নামে একটা ট্যাগ আছে, এই টাইটেল নামের ট্যাগ অবশ্যই এই হেড সেকশনের ভিতরে দিব। হেড সেকশনের বাইরে দিলেও এক্সিকিউট হবে, কিন্তু স্ট্যান্ডার্ড আমরা সবসময় স্ট্যান্ডার্ড ফলো করব, বিকজ আমরা খেলনা কোনো ওয়েবসাইট তৈরি করব না। আমরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যেন এর গ্রহণযোগ্যতা থাকে সেইভাবে আমরা খেয়াল করে করে এই ওয়েবসাইটটা তৈরি করব। কারণ আমরা ফ্রিল্যান্সার, আমরা জানি না কোন দেশের মানুষের কাজ করে দেব। তো সেই দেশের মানুষের কাছে যেন স্ট্যান্ডার্ড হয়, তার কাছে ভালো লাগে, এইটা আমরা ফলো করব। দেখেন, গ্রামের একজন জরাজীর্ণ মূর্খ ব্যক্তি, তার ভাত খাওয়ার স্টাইল, শহরের নামি দামি বড়লোক এরকম পরিবেশের একজন ব্যক্তি বা শিক্ষিত একজন ব্যক্তি, এই দুইজনের ভাত খাওয়ার মধ্যে পার্থক্য আছে না? বলেন। কিন্তু এই জি স্যার। দুজনেই ভাত খায়, স্যার পার্থক্য আছে স্যার। এই দুইজনের ভাত খায় কেন? পেট ভরার জন্য। ও যে স্টাইলেই ভাত খায়, ও খাচ্ছে কিসের জন্য? পেট ভরার জন্য, ক্ষুধা লাগছে তাই। এই গরিব ব্যক্তি বা মূর্খ ব্যক্তি ইনিও ভাত খাচ্ছে কি? ও পেট ভরার জন্য। দুইজনকে যদি এক জায়গায় ভাত খাওয়ার পরিবেশন করা হয় বা দুইজনকে এক জায়গায় ভাত খাইতে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে যে শিক্ষিত তার খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম, তার স্ট্যান্ডার্ড ফলো করে করে খাচ্ছে। বাট যিনি মূর্খ ব্যক্তি তিনি এত স্ট্যান্ডার্ড নয়, খেলেই হলো। এই যে দেখার সৌন্দর্য, একটা গ্রহণযোগ্যতা,
এটা দুইটার মধ্যে পার্থক্য, বাট কাজ কিন্তু একটাই হচ্ছে, ক্ষুধা নিবারণ হচ্ছে দুইজনেরই। সো আমরা সবসময় স্ট্যান্ডার্ডটাকে ফলো করব, যে কোন স্ট্যান্ডার্ডে কোড করলে সবাই বুঝতে পারবে, বলবে যে না এটা একজন ডেভেলপার বা ডিজাইনার যার খুব গুড ডিজাইনিং কনসেপ্ট আছে। তো এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ফলো করব। সো এই টাইটেলটা আমরা যদি বডির মধ্যেও দিতাম তাহলে কাজ করবে, নো প্রবলেম। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে অবশ্যই আমাকে এটার মধ্যে দিব, এটাই স্ট্যান্ডার্ড। আবার এখানে আরও এসিও রিলেটেড অনেক কথা আছে, আমি এসিও রিলেটেড যখন যাব তখন বলবো। এই টাইটেল ট্যাগের মাধ্যমে একটা ওয়েবসাইটে, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন এটা মিটে আমরা আছি, এখানে দেখেন মিট, তারপরে কি ঠাকুরগাঁও ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাচ নাম্বার 4 এই কথাটা লেখা আছে, প্রত্যেকটা ট্যাবেই কি এই লেখাটা আছে। একটা ওয়েবসাইটের এই সেকশনে কোনো লেখা দিতে চাইলে আমাকে অবশ্যই টাইটেল নামে একটা ট্যাগ ইউজ করে সেখানে আমরা লেখা দেব। এখানে যে লেখাটা দিব এটাকে বলা হয় টাইটেল বার বা টাইটেল, এখানে সেটাই শো করবে। আমরা যেটা শো করাতে চাচ্ছি এখানে আমরা সেটাই টাইপ করে দেব। বলতে পারি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, তাহলে কি হবে, টাইটেলে ওটাই শো হবে। দেখি শো করে কিনা। আমরা এই ফাইলটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার অনেক নিয়ম আছে, আমরা আপাতত এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে ওপেন ইন ব্রাউজার, এই যে দেখেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, এটাই হচ্ছে টাইটেল। তো এরকম টাইটেল দিতে চাইলে আমাকে অবশ্যই টাইটেল নামে একটা ট্যাগের ভিতরে টাইটেল দিতে হবে। টাইটেলটা খুব ইম্পর্ট্যান্ট ফর এসইও। ওকে, আমরা টাইটেল সম্পর্কে জানলাম, টাইটেল কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। ওকে, এটা হেড সেকশনে গেল। হেড সেকশনে আরও লিঙ্কিং অনেক প্রয়োজন আছে, যেগুলো আমরা প্রয়োজন অনুযায়ী ইউজ করব। আমরা বেসিকটা আলোচনা করতেছি। এখন বডি, এই টাইটেল বাদে এই ফুল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বা আরও নিচ পর্যন্ত যত কাজ থাকবে সেটাকে বলা হবে বডি। নাম বাংলাদেশ, নাম কি বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশের একটা ভৌগোলিক আয়তন আছে, এই ভৌগোলিক আয়তনকেই বলা হচ্ছে বডি। নেমটা হচ্ছে তার টাইটেল, বাট এর অবস্থানগত বা এর ভৌগোলিক এরিয়াগতভাবে একটা এরিয়া ডিফাইন করা, সেইটাকেই বলা হচ্ছে এখানে বডি। আমরা যা কাজ করব এই বডির ভিতরে, যেমন একটা রুমের ভিতরে আমি ফ্যান সেট করতে চাচ্ছি, রুমের ভিতরেই লাগাতে হবে, এটা বাইরে লাগালে তো আমি রুমের ভিতরে বাতাস পাবো না, পাবো তো যা কাজ করব এই বডির ভিতরে কাজ করব। এই বডি ট্যাগের মাধ্যমে আমরা এরকম একটা বডি পাই, এরকম একটা ব্ল্যাঙ্ক বডি পাচ্ছি, আর HTML দিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পাচ্ছি, কিন্তু বডি ট্যাগ ইউজ করার ফলে আমরা এইখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এই জায়গাটুকু পাচ্ছি ফাঁকা, ফ্রেশ, কোনো দাগ, কোনো লেখা কিচ্ছু নাই। এখানে আমরা যা ইচ্ছা সেইটাই সেট করতে পারবো। আশা করি বেসিক স্ট্রাকচারটা বা ফরম্যাটটা বুঝতে পারছেন। যদিও কারো আননোন থেকে থাকে, কোশ্চিন থেকে থাকে, আপনারা আমাকে করতে পারেন। কোনো কোশ্চিন কি আছে? জি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, ওই যে পুরা লেখাটা যেভাবে আনছেন এক ক্লিকে, সেটা কিভাবে আনবো একটু যদি বলতেন। আচ্ছা, ওয়েট, আমি তাহলে বলতেছি। আচ্ছা, তার আগে বলেন, আর তার আগে আরেকটা কথা, যে এই যে আমি এই কথাগুলো লিখতেছি, এই কথাগুলো লিখলেই যে ওয়েবে ব্রাউজারে দেখাবে এমনটা নয়। আমি যদি এই যে পেইন্ট নামে একটা সফটওয়্যার আছে, এখানে যদি ওই কথাগুলো লিখি তাহলে কি ব্রাউজারে শো করবে? না স্যার। না স্যার। কাজটা ডকুমেন্ট রিলেটেড, ডক টাইপ মানে লেখালেখি কাজ। তো এই লেখালেখি বা কোডিং করার জন্য কিছু এডিটর আছে, এগুলোকে বলা হয় এডিটর। ওয়েব রিলেটেড যে কাজগুলো করব সেই কাজগুলো করার যেখানে করব, যেমন আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি, আমার বায়োডাটা বা সিভি তৈরি করতে চাচ্ছি, আমরা ইউজ করি কি মাইক্রোসফট অফিস, তাই না?
জি স্যার। ঠিক এইরকম আমরা একটা কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, ডিজাইন করতে চাচ্ছি, তাহলে ইউজ করতে হবে এরকম সাপোর্ট করে সেই রকম সফটওয়্যার। এরকম অনেক সফটওয়্যার আছে, সাবলাইম টেক্সট আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, নোটপ্যাড আছে, তারপরে ভিজুয়াল স্টুডিও আছে, তারপরে ব্র্যাকেট আছে। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলোতে লিখলে এই কোডগুলো টাইপ করে সেভ দিলে এবং সেভটা যদি আমরা .html এক্সটেনশন দিয়ে দেই তাহলে সেটা ব্রাউজারে ওপেন করে একটা ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ভিউ করতে পারবো। তাহলে আমরা এই কোডিংগুলো যেখানে লিখবো বা কোডিংগুলো টাইপ করব সেই সফটওয়্যারগুলোকে বলা হয় এডিটর। ক্লিয়ার? স্যার বেটার সফটওয়্যার কোনটা হয়? বেটার সফটওয়্যার সবগুলোই কাজ করা যায়, তবে আমার ফ্লেক্সিবল, আমি দুইটা সফটওয়্যার ম্যাক্সিমাম ইউজ করি। একটা হলো ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও অন্যান্য সফটওয়্যারগুলো আমি তৈরি করে থাকি, যেমন অফলাইন সফটওয়্যারগুলো যেগুলো আমি C# ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করি সেটা ভিজুয়াল স্টুডিও দিয়ে করি। নর্মাল কোডিংও বা HTML কোডিংগুলো করতে পারবেন খুব ফ্লেক্সিবলভাবে, এবং সাবলাইম টেক্সট ইউজ করি। সবগুলোই ভালো সফটওয়্যার, কোয়ালিটি সম্পন্ন, এরকম লেখলে সাজেস্ট করে। আপনি যে কোনোটা নিতে পারেন বা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। বাট স্যার এই সাবলাইমটা তো দেখা যাচ্ছে আনরেজিস্টার্ড, এটাতে কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, আপনি সব কাজ করতে পারবেন। মাঝে 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 একটু SMS আসে, এই নোটিফিকেশন আসে, তাছাড়া সব কাজ। আমি সফটওয়্যার তৈরি করি, আমার তৈরিকৃত মিনিমাম 50-60টা সফটওয়্যার বগুড়াতে চলে, বগুড়ার বাইরেও অনেক সফটওয়্যার চলে আমার। তো এই সফটওয়্যারগুলো আমি এই সাবলাইম টেক্সট বা ভিজুয়াল স্টুডিও দিয়ে আমি তৈরি করি। আর অ্যান্ড্রয়েড কিংবা জাভা দিয়ে যখন সফটওয়্যার তৈরি করি তখন আমি ইউজ করি হচ্ছে ইক্লিপস এডিটরটা। তো আমার ফ্লেক্সিবল এবং আমার ভালো লাগে, কারণ এটা একটা ব্ল্যাক স্ক্রিন, অন্যগুলোতে করা যায় বা নর্মালি এটা ব্ল্যাক স্ক্রিন থাকে, তাই আমার ভালো লাগে, চোখে কম লাগে, কাজ করতে খুব ভালো লাগে। আপনারাও এটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, তবে যে কোনো একটা এডিটর ইউজ করতেই হবে। নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অথবা ইউজ করবেন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা সফটওয়্যার। এই যে এটা একটা সফটওয়্যার, এটা দিয়েও আপনি কোডিং করতে পারবেন। তো আমি দুইটাই দেখাবো, দুইটা সফটওয়্যার ইউজ করে বা এডিটর ইউজ করে আমি কোডিং করার দেখাবো, যাতে করে দুইটাতেই কোডিং করতে পারেন। ঠিক আছে? তো সাবলাইম টেক্সটটাই আমরা প্রথম অবস্থায় ইউজ করব। এখন আমরা সাবলাইম টেক্সট আমাদের অনেকেরই নাই, সাবলাইম টেক্সটটা কীভাবে ডাউনলোড দিব? আর এইখানে আমরা সর্বপ্রথম কেটে দিয়ে আমরা লিখি HTML:5 লিখলেই ট্যাব দিলে চলে আসতেছে। আবার আরও অনেক কিছু আছে, দেখেন মেনু, এর ভিতরে UL তৈরি করতে চাচ্ছি, এর ভিতরে LI তৈরি করতে চাচ্ছি 10টা, এর ভিতরে একটা A নামে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, তার ভিতরে লেখা থাকবে হচ্ছে href =#, তার ভিতরে লেখা থাকবে হোম। লিখে ট্যাবে চাপ দেন, দেখেন চলে আসবে, সব যেটা আপনাদের চলে আসছে। এই যে ফ্যাসিলিটিসগুলো অ্যাড করার জন্য এই সাবলাইম টেক্সটটি অ্যাড করতে হবে জেনকোড। তাহলে এই যে আমি শর্টকাটে লিখতেছি অটোমেটিক চলে আসতেছে, এগুলো চলে আসবে। যেমন একটা ডিভ তৈরি বা একটা সেকশন তৈরি করার জন্য, যেমন একটা ডিভ তৈরি করব, ডট ডিভের নাম দিব মেনু দিয়ে ট্যাব দিলেই এই যে চলে আসতেছে এই গেটআপটা। এগুলো শর্ট কোডিং কীভাবে আনবো সেগুলো আমরা এখন দেখব। ফার্স্ট টাইম মনে করেন আমার সাবলাইম টেক্সট নেই, কীভাবে নেট থেকে ডাউনলোড দিব? ওকে, আমরা নেটে যাব, ব্রাউজারে যাব, যাওয়ার পরে লিখব হচ্ছে সাবলাইম টেক্সট 3 নিতে পারি, লেটেস্ট ভার্সন 3 নিয়ে লিখতে পারি ডাউনলোড বা ডাউনলোড সাবলাইম টেক্সট, যেভাবে লেখেন লিখে এন্টার দেন। সবার কার কার নেই একটু কাইন্ডলি বলবেন, সাবলাইম টেক্সটটা কার কার নেই? জি স্যার, আমার নেই। শুধু একজন? স্যার আমার নেই স্যার। আচ্ছা, যাদের নেই, স্যার আমার নাই।
যাদের নেই তারা একটু কাইন্ডলি আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন। এখনই অনেক কাজ আছে, এই কাজগুলো হলো আমরা করে নিই। এই জেন কোডিংটা অ্যাড করব এবং এর মাধ্যমে কোডিং করব। সো আপনারা সবাই অন্তত যারা এক্সপার্ট আছেন তারা হয়তো অনেকেই ভিজুয়াল স্টুডিও দিয়ে করে, অনেকেই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করে। তবে আমি এটা করব যদি মনে হয় যে আমার সাথে আমি যেভাবে কোডিং করে সেই স্টাইলে কোডিং করবেন, তাহলে সবাই সাবলাইম টেক্সটটা ডাউনলোড দেন। ডাউনলোড দেওয়ার জন্য ব্রাউজারে যান, যায় লেখেন সাবলাইম টেক্সট 3 ডাউনলোড, এই কথাটা লেখেন। লিখলে একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে প্রথমে, sublimetext.com। সবাই যাদের নাই সবাই ট্রাই করেন। আমাদের ডাউনলোড দেওয়া শিখতে হবে, অনেক সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, তারপরে অনেক প্লাগইন ডাউনলোড দিতে হবে। এগুলো অভ্যস্ত আগের থেকেই করে নিই। আমি চাইলেই দিতে পারতাম, ক্লাসরুমে দিয়ে দিলাম, ওখান থেকে নিতে পারতাম। সার্চ করে রেজাল্ট নিয়ে আসা, এটা আমাদেরকে শিখতে হবে। আমরা অনেকেই সার্চ করতেই পারি না। এমন কোনো প্রবলেমের সলিউশন নেটে নাই যে নাই। আমি ভাত খাবো কিভাবে, আপনি লিখে সার্চ দেন, আপনাকে দেখাবে ভাত খাবেন কিভাবে। আপনি চাইনিজ খাবেন কিভাবে, লিখে সার্চ দেন, আপনাকে চাইনিজ খাওয়া দেখে দিবে। সো এই একটা সামান্য বিষয় নিয়েও কি টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল আছে। আমাদেরকে জানতে হবে সার্চ দিয়ে এর রেজাল্টগুলো আনবো। আমরা অনেকেই সার্চ দিতে পারি না, এটা আমাদের প্রবলেম। আমরা সার্চ দিয়ে দিয়ে এখন থেকে সব কিছু নেওয়ার ট্রাই করব। ওকে, আপনি লেখেন সাবলাইম টেক্সট 3 ডাউনলোড। সবাই লিখছেন? জি স্যার। আচ্ছা, এখানে জি স্যার। সাবলাইম টেক্সটে ক্লিক করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জি স্যার। জি স্যার। এখান থেকে দেখেন ওএস, এটা হচ্ছে ম্যাকের জন্য। উইন্ডোজ, এটা উইন্ডোজের জন্য, উইন্ডোজ 30 বিট। এটা যাদের সিস্টেম 30 বিটের তারা এটা ডাউনলোড দেন। 30 বিট কিংবা 64 বিট কিংবা 32 বিট, এটা দেখবেন কিভাবে। এটা হচ্ছে আপনার ডেস্কটপে যে দিস পিসি নামে আছে, সেটাতে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করে এখানে দেখতে পাবেন। দেখেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, x64 বেসড প্রসেসর। তো এখানে আপনি যদি 64 বিট হয়ে থাকে, আপনি এখান থেকে এটা ডাউনলোড দেন। এই যে উইন্ডোজ 64 বিট। আর যদি 32 বিট হয় তাহলে এটা ডাউনলোড দেন। আর যদি লিনাক্স অপারেটর হয় তাহলে এই যে লিনাক্সের জন্য এই দুইটা 64 বিট এবং 32 বিট ডিফারেন্স করে দেওয়া আছে। আচ্ছা, উইন্ডোজ যাদের তারা এটা ডাউনলোড দেন। ম্যাক্সিমামে 4 বিট, তাই না? জি স্যার, ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড হয়েছে? জি স্যার। ডাউনলোড হয়েছে, তারা একটু ইনস্টল দেন। 1 মিনিট আমি পানি খাই আসি। সরি, ইনস্টল দিছেন? জি স্যার, ইনস্টল জি স্যার। আচ্ছা, ইনস্টল এটা দিচ্ছি স্যার। এই যে উইন্ডোতে ক্লিক করে সাবলাইম লেখেন, লেখেন চলে আসবে। এটা ওপেন করেন। ওপেন করার পরে সবাই একটু সাবলাইম টেক্সট ওপেন করেন। সবার এখন দরকার, যাদের আছে এবং যারা ইনস্টল দিলেন, সবাই সাবলাইম টেক্সট ওপেন করেন। স্যার আমার জি স্যার, ওপেন করছি। জি স্যার, ওপেন কি করতে বললেন? ওপেন করছি স্যার। আচ্ছা, এখন কন্ট্রোল এন দেন। এরকম যদি থাকে কন্ট্রোল এন, এনে চাপ দিলে এরকম একটা আনটাইটেলড নামে পেজ ওপেন হবে। জি স্যার। আচ্ছা, এটাকে সবাই আগে সেভ দেন। কন্ট্রোল এস চাপ দেন। চাপ দেওয়ার পরে যে কোনো লোকেশনে আপনি এটাকে সেভ করেন। ইন্ডেক্স নামে সেভ করবেন। ইন্ডেক্স
ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমার ইন্ডেক্স 1 2 3 আছে তো, আর 1 2 আছে, আমি 3 দিলাম, দিয়ে সেভ দেন। দেখেন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে কিনা। জি স্যার আসছে জি স্যার আসছে। যাদের আসছে তারা টাইপ করেন HTML:5। দেখেন তো এরকম একটা সাজেস্ট মেনু আসতেছে কিনা। না স্যার আসতেছে না স্যার এরকম সাজেশন তারপরে ট্যাব দেন, ট্যাবে চাপ দেন, ট্যাব, দেখেন এরকম আসতেছে। না স্যার আচ্ছা, যাদের আসতেছে স্যার আমি সাবলাইন টেক্সটটা ওপেন করছি, ওখানে আনরেজিস্টার্ড লেখা করতেছে। থাক, সমস্যা নাই, সেটা তো উপরে আনরেজিস্টার্ড, কিন্তু ওইটাতে কন্ট্রোল এন চাপেন, কন্ট্রোল+N এ চাপ দেন, দিলে এইরকম একটা আসবে জি স্যার। আনটেলড আসছে। জি স্যার। কন্ট্রোল+S দিয়ে সেভ দেন, দিয়ে আপনি কোথায় সেভ দিতে যাচ্ছেন, মনে হয় ডেস্কটপ সিলেক্ট করে দেন, দিয়ে নাম দেন index.html। জি স্যার। দিছেন? জি স্যার। ওকে, জি স্যার। যদি সেভ দিয়ে থাকেন তাহলে আপনি টাইপ করে দেখেন, আসবে না, যাই হোক আসবে না। যাদের এই ফরম্যাটটা আসবে না তারা একটু সবাই চলে যান, টুলসেই ক্লিক করেন, জি স্যার টুলসের একদম লাস্টের অপশনটা দেখেন তো, প্যাকেজ কন্ট্রোল নামে আছে না? জি স্যার প্যাকেজ কন্ট্রোল। হ্যাঁ, যাদের প্যাকেজ কন্ট্রোল এই অপশনটা অ্যাক্টিভ করা আছে ক্লিক করেন সবাই। আমরা জেন কোডিং অ্যাড করতেছি, যার ফলে এই যে শর্ট কোডিং করলে আমরা অনেক বেটার আউটপুট পাবো, এজন্য। তারপরে যারা টুলসে প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করছেন তারা এখন প্রেফারেন্সে ক্লিক করেন, হেল্পের আগে। জি স্যার এখানে দেখেন প্যাকেজ কন্ট্রোল নামে আরেকটা অপশন আসছে, জি স্যার। এখানে ক্লিক করেন। জি স্যার ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসছে, দেখেন হ্যাঁ স্যার এখানে লেখেন ইনস্টল প্যাকেজ, ইনস্টল লিখলেই চলে আসবে। দেখেন প্রথমটা ইনস্টল প্যাকেজ, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এখানে ফলো করবেন, একটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং জি স্যার আমার মতো উইন্ডো আসবে, দেখছেন? হ্যাঁ স্যার আচ্ছা, এইটা আসার পরে এখানে টাইপ করেন ইমমেট, IMMET, অনলি ইমমেট আসবে, শুধু ইমমেট আসবে, এরকম ওয়ান লাইন এরকম আসবে না, শুধু ইমমেট আসবে। আসতেছে কিনা? জি স্যার যদি আসে এখানে মাউস দিয়ে ক্লিক করেন, এরকম ক্লিক করেন, করলে দেখেন আবার এখানে প্রসেসিং হচ্ছে, হওয়ার পরে একটা পেজ ওপেন হবে। স্যার আমি প্যাকেজ কন্ট্রোল লেখা উঠছে, তারপর স্যার কি করব? হ্যাঁ, প্যাকেজ কন্ট্রোলে লেখা উঠছে, এখন ক্লিক করেন প্যাকেজ কন্ট্রোলে, জি স্যার করছি। একটা উইন্ডো আসছে, নিচে জি চ্যানেল জোনস ইউআরএল জি জি, লেখা উঠছে স্যার। নিচে চ্যানেল জোনস ইউআরএল লেখা উঠছে স্যার। আচ্ছা, তারপরে একটা উইন্ডো আসার কথা, কোথায় এলো? প্রেফারেন্সে ক্লিক করেন, এখান থেকে প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করেন। জি স্যার করছি। হ্যাঁ, তারপরে একটা উইন্ডো ওপেন হবে, দেখেন জি স্যার। ওইখানে লেখেন ইনস্টল প্যাকেজ, ইনস্টল লিখলে চলে আসবে, ইনস্টল প্যাকেজ লিখে ক্লিক করেন, ইনস্টল লেখেন তাহলেই আসবে, INSTALL। জি স্যার ইনস্টল প্যাকেজ আসছে স্যার। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, এলিমেন্টারি তারপরে লেখেন ইমমেট, আবার ওইরকম আরেকটা উইন্ডো আসবে,
জি স্যার ইমেট হ্যাঁ ই এম 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 ই টি ই এম ই পি না ই এম এম ই টি এই যে আমার উইন্ডোতে দেখেন ই এম এম ই টি দেখেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার আসসালাম, দেখতে পাচ্ছেন? স্যার আমি আলী হায়দার বলছিলাম জি স্যার। স্যার আসলে এলইডিবি থেকে স্যার গত ক্লাসে একটু নেটের প্রবলেমের কারণে জয়েন হতে পারি না ঠিক মতো স্যার। তো ফোন দিছিল স্যার, আসলে আমার অ্যাবসেন্ট হয়ে আছে মনে হয় স্যার আজকের ক্লাসটাও। একটু স্যার প্রেজেন্ট করে দিন স্যার। ওকে, স্যার ইমেট করছি স্যার, ওখানে কি করছেন? ক্লিক করব? হ্যাঁ এমএটে ক্লিক করেন। জি স্যার জি স্যার ক্লিক করছি স্যার। আচ্ছা একটু প্রসেসিং হচ্ছে। আলী হায়দার প্রেজেন্ট। রিদওয়ান রহমান আমাকেও ফোন দিছিল, অ্যাবসেন্ট দেখাচ্ছে বলে। রেদওয়ান সবার নিচেরটা মেবি। ওইটা মিস করছে হয়তো, তাই প্রেজেন্টই আছে। কালকে কি ছিলেন রেদওয়ান ভাই? স্যার ছিল তো কালকে স্যার। হ্যাঁ কালকেও ছিলাম। এ এস এম রেজা, ইনি আপনি কি ছিলেন গতকাল? স্যার আমিও কালকে ছিলাম স্যার প্রথম দিকে, বাট স্যার শেষের দিকে আমার নেট প্রবলেমের কারণে চলে গেছিল। আচ্ছা, আচ্ছা। যখন নাম প্রেজেন্ট হয় তখন হয়তো আমি উপস্থিত ছিলাম না। আচ্ছা, এমডি আব্দুল্লাহ আল সাবা, ইনিও কালকে ছিলেন? আপনি কালকে ক্লাস করছেন? না স্যার, কালকে ওই জয়েন হতে পারিনি। আচ্ছা ঠিক। স্যার আমিও জয়েন হতে পারিনি কালকে। মামুন ভাই তাই না? শাহরিয়ার ভাই আপনি কি কালকে ছিলেন? জি না ভাইয়া, আমি কালকেই আমাকে কনফার্ম করা হয়েছে। আচ্ছা গুড। ওকে, এখন স্যার উপরে স্যার আমারটা স্যার আলী হায়দার স্যার, ওটা কি গতকালকে স্যার অ্যাবসেন্ট আছে না প্রেজেন্ট স্যার? আলী হায়দার কালকে প্রেজেন্ট ছিল মেবি। প্রেজেন্ট ও কালকে অ্যাবসেন্ট। কালকে আপনি ছিলেন? জি স্যার প্রথম দিকে ছিলাম, বাট শেষের দিকে স্যার নেট প্রবলেমের কারণে আসতে পারি নাই। আলী হায়দার, আচ্ছা স্যার আমি আজকে প্রথম লিংকটা পাইছি স্যার, আজকে প্রথম জয়েন আব্দুল্লাহ আল সাবা। ওকে নো প্রবলেম, ওই একটা অ্যাবসেন্ট প্রবলেম নাই। আচ্ছা আবার আমরা ক্লাসে যাই। স্যার যে যারা আমরা ইমেজটা সেট আপ করলাম তারা একটা পেজ স্যার এরকম, হ্যাঁ স্যার আবার একটু প্রথম থেকে বলে দেন স্যার। স্যার হয় নাই হ্যাঁ স্যার স্যার এইখানে স্যার আমি যখন ইমেজটা ইনস্টল দিলাম, মানে ইমেজের উপর ক্লিক করলাম, তখন এখানে একটা অপশন আসছে যে ইয়েস এনেবল টেলিমেন্টারি, আরেকটা হলো ক্যান্সেল। হ্যাঁ দেন, ওকে বলেন, জি স্যার ওকে করেন, ইয়েস দিব স্যার? ইয়েস দেন। জি স্যার। আচ্ছা যারা আপনারা দিছেন দিছি স্যার। স্যার দিছি। এইভাবে টাইপ করেন আমার মতো HTML:5 দেখেন সাজেস্ট করতেছে কিনা। জি স্যার সাজেস্ট করতেছে। যাদের সাজেস্ট করতেছে তারা ট্যাপ দেন তাহলে চলে আসবে, তার মানে আপনাদের জেন কোড অ্যাড কমপ্লিট। এখন যাদের প্রবলেম হচ্ছে আমাকে একটু জানান কাদের প্রবলেম হচ্ছে। জি স্যার আমার হচ্ছে না স্যার। আচ্ছা আবার একটু বললে ভালো হয়। স্যার আবার হচ্ছে না, আমারও আচ্ছা হচ্ছে আমি না। আবার দেখাচ্ছি। অরণ্য ভাই আপনি স্ক্রিনটা প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করতে পারবেন? আমি স্টপ করতেছি। স্যার ল্যাপটপে কথা বলতেছি আর কাজ করতেছি ডেস্কটপে। ও আচ্ছা তাহলে আমি আরেকজনের করে দেখাই। স্যার আমি করব। জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা আর কার হচ্ছে না একটু বলেন। স্যার আমার আমার হচ্ছে না, স্যার স্যার অনেকেরই হচ্ছে না, আপনি একটু নতুন করে শুরু স্যার করুন। আমার তো সাজেস্ট করতেছে কিন্তু ট্যাব দিলে আসতেছে না তো। আচ্ছা দেখি আপনি শেয়ার করেন তো, আমি দেখে দিচ্ছি ওইটা। আপনি স্যার নতুন করে প্রথম থেকে দেখা দিলে তাহলে সবাই পারবে, বুঝতে পারবে। আচ্ছা আবার ওপেন করছেন, সাবলাইম টেক্সট ওপেন করেন। ওপেন করার ওপেন করে দিচ্ছি। কন্ট্রোল এন দেন, কন্ট্রোল এন দিলে একটা আনটাইটেল পেজ ওপেন হবে।
এতটুকু করছেন? স্যার আপনার অ্যাপটাতে করেন, ওটা থেকে আমরা দেখি। অনন্যা, আমি একটু পরে দেখে দিচ্ছি। আনটাইটেল লেখা আসতেছে, কন্ট্রোল এন চাপার পর। হ্যাঁ, কন্ট্রোল এন দিলে এরকম আনটাইটেল আসতেছে, তাই না? জি, এখন তারপর কন্ট্রোল এস সেভ দেন, এটাকে সেভ দিলে আসতেছে, দেখেন। হ্যাঁ সেভ দেওয়া হয়েছে। কাজ করতেছি। এটা index.html দিয়ে সেভ দেন। index.html ওকে, তারপরে সেভ বাটনে ক্লিক করুন। হ্যাঁ করছেন? এরকম দেখেন, তাহলে index.html আছে কি, আনটাইটেলড উঠে যায়, এটা লেখা আছে, তাই না? প্রেজেন্টিং হচ্ছিল কোথায়? আচ্ছা, আমারটা প্রেজেন্ট করি। অনন্যা, তুমি স্ক্রিনটা প্রেজেন্ট অফ করে দাও, স্টপ শেয়ারিং করে দাও। অনন্যা, আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, দেখেন এরকম সেভ দেওয়ার পরে index.html আছে কি? হ্যাঁ আছে। এখন html:5 লেখেন, এরকম সাজেস্ট করতেছে কিনা একটু দেখেন। html:5 দেন না স্যার সাজেস্ট করতেছে না এরকম। ওকে, যাদের সাজেস্ট করতেছে না তারা শুধু তারাই টুলসে ক্লিক করেন। টুলসে হ্যাঁ ক্লিক করা হয়েছে, তারপরে এখানে দেখেন কন্ট্রোল প্যাকেজ কিংবা কি যেন লেখা আছে একটা সবার নিচে, ডেভেলপার লেখা আছে, তারপরে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করেন। ওকে হ্যাঁ করছেন? করছি জি স্যার। সবাই করছেন? জি স্যার। আচ্ছা, তারপরে এটা করার পরে আপনারা এরপরে লেখা আছে সাকসেসফুলি ইনস্টল। হ্যাঁ, এখানে প্রেফারেন্সে গিয়ে দেখেন নিচে লেখা আছে প্যাকেজ কন্ট্রোল, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে দেখেন আমার মতো একটা উইন্ডো আসবে। হ্যাঁ আসছে। এখানে লেখেন ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ আসছে, এরকম সাজেস্ট করতেছি দেখেন। এইখানে ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হচ্ছে, এই যে দেখেন এইখানে ইনস্টল ক্লিক করেন। জি এরকম আসছে, এরপরে আপনাদের আসছে। হ্যাঁ, এরকম দেখেন, তারপরে আমার এরকম আসবে। এখানে টাইপ করেন ইমমেট, EMMET, ইমমেট। স্যার ইনস্টল প্যাকেজ, হ্যাঁ ইনস্টল প্যাকেজ ইমেট। ওকে ইমেট হইছে, তারপরে আপনার মতো আসছে। আমারটা কিন্তু বিমমেট আসছে, শুধু আপনাদের ইমমেট আসবে। আমার ইনস্টল দেওয়া আছে ইমেট। হ্যাঁ, ইমমেটে ক্লিক করেন। ওকে ইমমেটে ক্লিক করলে নিচে দেখেন একটু প্রসেসিং হচ্ছে, একটা পেজ আসতেছে। হ্যাঁ, ওই পেজ আসলে মনে করেন হয়ে গেছে। ইয়েস ইনেবল টেলিমিটার। জি স্যার, ইমেজ আসার পর কি করব? ওইটাতে ক্লিক করেন। জি ইমেজে ক্লিক করলাম, তারপর দেখেন ইনস্টল হচ্ছে। কোন পারমিশন চাইলে ওকে বা ইয়েস করে দিন। পারমিশন দিয়ে দিয়েছে, এরপর একটা মেসেজ আসছে যে সাকসেসফুল হয়েছে ইনস্টল। হ্যাঁ, ওই পেজটা কেটে দেন, হয়ে গেছে আপনার। টাইপ করে দেখেন HTML:5। ও হয়েছে সবার? হ্যালো স্যার। জি স্যার হয়েছে। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি রেদওয়ান ভাই। স্যার আমি আপনার মতো করে করলাম, নোটিস সাজেস্ট করতেছি কিন্তু এটা আনতে পারতেছি না স্যার স্ক্রিনে। আচ্ছা, আপনি একটু শেয়ার স্ক্রিন করেন। স্যার রিদওয়ান রহমান শেয়ার করতে স্ক্রিনটা একটু দেখেন, কন্ট্রোল প্যাকেজ মেসেজ আসছে। হ্যাঁ হয়েছে তো, ইনস্টল হয়েছে। এটা কেটে দেন। HTML:5 টাইপ করার পর কোনো কমান্ড দেখাচ্ছে। আচ্ছা, আপনার প্রবলেম হয়েছে, আপনার সেভ দেওয়া হয় নাই। ঠিক আছে, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন।
পুরো সেটটা স্যার কেটে অন করলে আর কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। এখন কেটে দিয়ে HTML হ্যাঁ ডট না আগে সেভ দিতে হবে, হ্যাঁ আগে সেভ দিতে হবে। হ্যাঁ সেভ দেন, কন্ট্রোল এস সেভ। আচ্ছা এখান থেকে রিনেম করা যাবে না? আচ্ছা এখানে এটা তো সেভই দেন নাই, রিনেম করবেন কিভাবে? রিনেম পরে করা যাবে ফাইল থেকে। হ্যাঁ ডট এইচটিএমএল, ইন্ডেক্স না ভাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন হয়েছে, জানো এখানে যান, এখানে ওইটা নিয়ে আসেন, ব্রাউজ করে ওকে এখন লেখেন। ওকে আর কার প্রবলেম একটু শেয়ার করেন স্ক্রিন, আপনি একটু শেয়ার স্টপ করেন। আর কার প্রবলেম দেখেন? স্যার ওই পর্যন্ত তো আসছেই। হ্যাঁ ঠিক আছে, হইছে সবার ঠিক আছে না? জি স্যার। আচ্ছা অনেকেই জি স্যার। বলতেছেন না। জি স্যার ঠিক আছে স্যার। জি স্যার। তারিকুল ইসলাম জি ভাই স্যার, আপনি ঠিক কি আছে। আছেন? ভাই তারিকুল ভাই জি স্যার ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা না আমি তারিকুল ভাইকে বলছি, আছেন কি আপনি? জি আপনি কাজ যে আছে উনি এসএমএস এ টেক্সট করছে। রেসপন্স করেন একটু, আমি না হলে বুঝতে পারবো না। আমার টার্গেট হচ্ছে এখানে আমার 36 জন স্টুডেন্ট, 36 জন স্টুডেন্টই ওয়েব ডিজাইন হবে 100%। আমি এই টার্গেট নিয়ে ক্লাস নিচ্ছি, এজন্য একদম ফাউন্ডেশন লেভেল থেকে কথা বলতেছি। সো একটু আপনারা রেসপন্স না করেন তাহলে বুঝবো হয়তো বা বুঝতেছেন না, নয়তো বা কাজ করতেছেন না। আর স্যার মেসেজ কি স্যার? আপনারা যারা ফোন থেকে আসছেন কাইন্ডলি সবসময় ট্রাই করবেন যে ল্যাপটপ থেকে আসা বা ডেস্কটপ থেকে আসা, বিকজ আমরা এই কাজগুলো কিছু কিছু কাজ আছে যেগুলো দেখে দিলে বুঝবেন, পরে প্র্যাকটিস করলে বা ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর কিছু কিছু কাজ এখানেই দেখে নিতে হবে, সিস্টেমের প্রবলেম হয়ে যায়। এই যেমন এই জেন কোডিংটা অনেকেরই হচ্ছিল না, তাই না? তো এটা সিস্টেমগত প্রবলেমগুলো এখানেই সলভ করে নিতে হবে। সো একটু আপনারা ট্রাই করবেন ম্যাক্সিমাম সময়, যদি আপনারা ওয়েব ডিজাইনার হতে চান বা ডেভেলপার হতে চান, আপনারা সবসময় অ্যাক্টিভ এবং ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে ক্লাস করবেন। আর আমার সাথে একটু কাজ ট্রাই করার চেষ্টা করেন, আমার সাথেই কাজ করার চেষ্টা করেন, তাহলে আচ্ছা স্যার, প্রবলেম আসবে সেই প্রবলেমগুলো আমাকে বলতে পারবেন, আমি সলভ করে দিব এইভাবে স্ক্রিন দেখে দেখে, তাই না? উইদাউট আমি বুঝতে পারবো না আপনার ল্যাকেজগুলো বা কোন জায়গায় বুঝতেছেন না। জি স্যার। আমি চাই হ্যালো আপনারা, স্যার। আমি মন থেকে চাই আপনারা সবাই এখানে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হন। আমি ট্রাই করবো এইভাবেই ক্লাস নেওয়ার, আমি এইভাবেই ক্লাস নিই সবসময়। কোশ্চেন থাকলে সাথে সাথে করবেন, আমি ট্রাই করব আপনাদের কোশ্চেনগুলো। জি স্যার, হ্যালো। ওকে আমি তাহলে সাবলাইম টেক্সটে যে আমরা প্যাকেজটা ইনস্টল করলাম, হ্যাঁ যে এটার সুবিধাটা আরেকবার বলবেন। এটার সুবিধা হচ্ছে এই যে আমরা HTML5 লিখে কি করতে পারতেছি, ট্যাব দিয়ে এতগুলো লেখা আমরা ডিফল্ট ভাবে নিয়ে আসতে পারতেছি, এটা একটা ফ্যাসিলিটিস। আমরা অনেক সময় ডিফ তৈরি করব, মানে HTML5 টাইপ, HTML:5 টাইপ করলে মনে করেন যে একটা বেস তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ অটোমেটিক ডিফল্ট বেসিক ফরম্যাটটা চলে আসতেছে। জি, এবং এটার মধ্যে আমরা কাজ করতে পারবো, এটা আমাদেরকে আর নতুন করে লিখতে হচ্ছে না, সময় বাঁচতেছে। জি আচ্ছা ঠিক কারণ আছে। আমরা তো স্যার এই যে নাম্বার 3 এ হেডের মধ্যে যে মেড ক্লাসের কারসেট, এগুলো এই মেটা নিয়ে আমি পরে কথা বলবো, এটা বলছি যে এই মেটাগুলো মানে আসলে এগুলো খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। ও আচ্ছা ডিফিকাল্ট কিছুই না, আমি বললাম তো এখানে হাজার হাজার কোডিং করব আমরা। না তা তো তা ঠিক আছে, কিন্তু মনে করেন যে আসলে অনেক এখন বর্তমান প্রাথমিক পর্যায়ে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। এই জন্যই আমি এই জিনিসগুলো বুঝাচ্ছি না, এইটা বোঝার মতো অ্যাবিলিটিও আমাদের এখন নাই। তো আমাদের যখন এরকম বোঝার মতো অ্যাবিলিটি আসবে আমরা তখনই বুঝবো। জি স্যার, সেটাই প্রথমে মনে করেন যে সহজভাবে পানি দিয়ে গিলে খায়,
পরে সুদা সুদা খাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে আমাদের টার্গেট। আমি চাই না একবারে সবকিছু বুঝিয়ে দিয়ে এলোমেলো হয়ে যাক, আপসেট হয়ে যান, এরকম আমি চাই না। আর সবচেয়ে বড় কথা, আপনারা কখনো এরকম ফিল করবেন না যে আমি একটা কাজ পারতেছি না, হাই রে আমি মনে হয় আর কাজই পারবো না, আমার দ্বারা কোনো কাজই সম্ভব না, আমি কিছুই পারি না, আমার মাথায় কোনো স্যার আপনার এই এনকারেজমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র শিখাইলে হয় না, এরকম একটা এনকারেজের খুব প্রয়োজন আছে, এরকম সাহস জোগানোর খুব প্রয়োজন আছে। আমি ট্রাই করি সব সময় সবাইকে অ্যাক্টিভ রাখার জন্য। ধন্যবাদ। তো যাই হোক, তো আমরা এরকম ফিল করব না যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি এই কথাটা, আমি যে কথাটা এখন বলবো সেই কথাটা প্রায় সময় আমি বলে থাকি যে আমরা যারা মুসলমান আমরা এতটুকু জানি। স্যার আমি জুলফিকার বলছিলাম, আমি একটা ইনস্টল করছি স্যার, কিন্তু পাচ্ছি না তো। আচ্ছা আমি আপনারটা দেখতেছি, ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমার একটা ফোন আসছে। স্যার মেসেঞ্জার গ্রুপে কি আজকে অ্যাড করে দিবেন? হ্যাঁ আজকে করে দেব, আজকে করে দেব। স্যার নাইম ভাই তো তখন থেকে ক্যামেরা অন করে আর নাই। নায়াম ভাই ঘুমাচ্ছে মনে হয়। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। আপনার ফেসবুক আইডি লিংকটা যদি দিতেন তাহলে আমরা সবাই আপনার সাথে অ্যাড হতে পারতাম। আচ্ছা দিব। ক্লাসটা শেষ করি, আমরা একটু কাজ দেখে নিই, কাজ দেখে নিয়ে আমরা হচ্ছে আদার্স যে কাজগুলো। জি অবশ্যই। আচ্ছা আমাদের এখানে যে টপিকসটা ওয়ান ডে প্রথম ক্লাসে যে টপিকসগুলো শেখানোর কথা আমরা একটু দেখে আসি, সেই কাজগুলো দেখছি কিনা। কোর্সটা কি হবে আমি এগুলো বলছি প্রথম থেকেই। তারপরে কোর্সটা হচ্ছে প্রোভাইড করছে কি আইসিটি মিনিস্ট্রি এলইডিপির প্রজেক্ট থেকে। কিভাবে আমরা ওভারকাম করব সেগুলো আমরা আপনাদের এখন থেকে বললাম। আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট অ্যান্ড ডাব্লিউডাব্লিউ। কালকে মেবি আপনাদের ডাব্লিউডাব্লিউ বুঝাইছি না? না স্যার বুঝলেন না। না স্যার ডাব্লিউডাব্লিউ সম্পর্কে কিছু এই বলেন যে নাই। আমরা এখানে মেবি আটকে গেছিলাম, https://www. একটা যে কোনো নেম মনে করেন abmajid.info। এটা কেন, এটা আমরা বুঝি না। তবে ডোমেইন হোস্টিং তো আমরা জানি নাকি। ডোমেইন হচ্ছে হোস্টিং হচ্ছে একটা জায়গা, যে জায়গাতে আমরা এই যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এই ওয়েবসাইটটা রাখবো। আর আমাদের ওয়েবসাইটটা যে জায়গাতে রাখতেছি সেই জায়গার একটা নামকেই বলা হচ্ছে কি ডোমেইন, তাই না? ডোমেইনের আমরা একটা ডোমেইনকে ফলো করলে দেখি এরকম ডোমেইন হচ্ছে যে এবি মাজিদ, বাট এর আগে পিছিয়ে অনেক জিনিস আছে। এই জিনিসগুলো কি আমি আজকে সংক্ষিপ্ত শুধু অর্থটা বলবো, তারপরে নেক্সট টাইম আমরা প্র্যাকটিক্যাল যখন এই কাজগুলো করব তখন ক্লিয়ার বুঝতে পারবো। HTTPS মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর অর সিকিউরিটি। এটার মানে হচ্ছে হাইপারটেক্সট, মানে এর ভিতরে যে লেখাগুলো থাকে বা যে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে হাইপারটেক্সট। তারপরে টি দিয়ে বোঝানো হচ্ছে ট্রান্সফার। আমাদের ওয়েবসাইটটা তো এক জায়গা থেকে অন্য জায়গায়, মনে করেন এখন আমি ব্রাউজ করতেছি বাংলাদেশের জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকে, এখন আপনি দেখতে চাচ্ছেন আপনার এলাকা থেকে, ঠাকুরগাঁও এলাকা থেকে। এই জিনিসটা কি প্রতিনিয়ত ট্রান্সফার হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে হয়ে কি হবে, এটাকে অ্যাক্সেস করতে পারবো। এই জন্য বলা হচ্ছে কি এই টেক্সটগুলো কি ট্রান্সফারযোগ্য। তারপরে কি পরের পিডে প্রোটোকল একটা নিয়মের উপর ডিপেন্ড করবে। এগুলো ট্রান্সফার যে হবে অযথা হবে না, কোনো প্রোটোকল নিয়ম রুলসের উপর ডিপেন্ড করে এই টেক্সটগুলো ট্রান্সফার হবে। আর পরেরটা কি সিকিউর বা সিকিউরিটি, যেটা টেক্সটগুলো ট্রান্সফার হবে এটার যদি সিকিউরিটি না থাকে তাহলে তো হলো না। আমি ফেসবুকে একজনের সাথে চ্যাট করতেছি, এটা যদি সবাই পাবলিক দেখে আমি চ্যাট করতাম না। একটা সিকিউরিটি আছে, এই ফেসবুক সহজেই কেউ হ্যাক করবে না, বা হ্যাক না করা অবধি আমার এই মেসেজগুলো কেউ দেখতে পাবে না, একটা মিনিমাম সিকিউরিটি আছে। এজন্যই বলা হচ্ছে HTTP এইটা কি যে হাইপার টেক্সটগুলো ট্রান্সফার হবে একটা প্রোটোকল বা নিয়মের উপর করে এন্ড সিকিউরিটি সহকারে। এটা মূলত সার্ভারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা সার্ভার ডোমেইন হোস্টিং তো আমাদের লাগবেই, তখন এগুলো আরো ভালো ক্লিয়ার বুঝবো। আর পরের ডাব্লিউডাব্লিউ মানে হচ্ছে
এর অর্থ কি? ডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা এমন একটি সেক্টর বা এটা এমন একটি জিনিস বা এটা এমন একটি ওয়েবসাইট যেটা বিশ্বব্যাপী ট্রান্সফার যোগ্য একটা জিনিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি নেট কানেকশন দিতে পারি তাহলে আমরা যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবো, তাই বলা হচ্ছে www। তারপরে ডোমেইনের নেম আর এক্সটেনশন তো কালকে আমরা বলছি যে ইনফো মানে ইনফরমেশন, কম মানে কোম্পানি বা কমার্শিয়াল, ওআরজি মানে অর্গানাইজেশন, গভ মানে গভর্নমেন্ট, পিডি মানে বাংলাদেশ, আইএন মানে ইন্ডিয়া, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইউএসএ মানে বুঝেনি তো, ঠিক আছে? তো এখন কোনো কোশ্চেন আছে কি না? এই লাইনের উপর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আমরা এখন কাজ করি তাহলে। না স্যার নাই। কোশ্চেন আসলেই বলবেন, আমি করার ট্রাই করব। আচ্ছা, এটা বডি, এই বডির ভিতরে আমরা যা করতে চাচ্ছি সব কিছু এই বডির ভিতরে করতে হবে। এখন আমি একটা লেখা দিতে চাচ্ছি, লেখাগুলোর কোয়ালিটি আছে। যেমন আমরা পেপার পড়ি, পেপারের প্রথমেই লেখা আছে যে লেখাটা, সেটাকে বলা হয় হেড বা হেডিং টেক্সট। বড় করে, বোল্ড করে, হাইলাইট করে একটা লেখা থাকে, এটাকে হেডিং টেক্সট বলা হচ্ছে। তো আমরা যদি এরকম বড় বোল্ড লেখা দিতে চাই বা হেডিং সেক্টরে যদি কোনো লেখা দিতে চাই, হেডিং অনেক প্রকার হয়ে থাকে। যেমন স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওয়েব ডিজাইন হইতে কি স্যার এই 200 ঘন্টায় এনাফ? ওয়েব ডিজাইনার হতে গেলে 200 ঘন্টায় এনাফ। ওয়েব ডেভেলপার হতে গেলে নট পসিবল। এত শর্ট সময় ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার হওয়া যায় না। ওয়েব ডেভেলপার অ্যাকচুয়াল হতে গেলে মিনিমাম আপনাকে শ্রম দিতে হবে 5 থেকে 6 মাস মিনিমাম। তবে আমরা পারফেক্টভাবে ওয়েব ডিজাইনার হতে পারবো। পারফেক্টভাবে ফ্রিল্যান্সারে বা আপওয়ার্ক কিংবা ফাইবারে বা এই মার্কেট প্লেসগুলোতে আমরা নিজেকে ইস্টাবলিশ করতে পারবো, বা এই মার্কেট প্লেসগুলোতে ইস্টাবলিশ করার জন্য যা প্রয়োজন সবগুলো এখান থেকে নিতে পারবো। কমপ্লিট ওয়েব ডিজাইনার হতে পারবো, ঠিক আছে? এখানে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনার লাগবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ। আমি ক্লিয়ার দিয়ে দেবো আপনাদের, আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট দেখলেই সেটা কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। যে স্টাইলই হোক আপনি দেখলেন ওইটা আপনি তৈরি করবেন শর্ট সময়, শর্ট টাইম, শর্ট কোডিং। একটা ওয়েবসাইট করলেই নয়, এটা যত শর্ট কোড দিবেন তত ভালো। শর্ট কোডিংয়ে আমরা কিভাবে করব সেগুলো দেখব। উইথ রেসপন্সিভ মিনস আমার এই ওয়েবসাইটটা, এটা একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইট এইটাতে দেখতে পাচ্ছি এই ল্যাপটপে ব্রাউজ করলে এটা এরকম লাগতেছে, কিন্তু এটা যখন আমার ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোনে আসবে কিংবা তার থেকেও ছোট্ট একটা বাটন ফোনে যাবে, তখন তার ভিউয়ের স্টাইলটা কীরকম থাকবে, তখন তার ভিউটা কীরকম হবে, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। বুঝতে পারছেন? তো একটা ওয়েবসাইট ডিজাইন করাই শেষ না, এই ওয়েবসাইটটা কোন কোন ওয়েব ডিভাইসে গেলে কীরকম দেখাবে, ভেঙে পড়বে কি না, এসব কিছু ম্যানেজ করতে হবে আমাকে ডিজাইন সেকশন দিয়ে। তো আমরা সেগুলো প্রপারভাবে শিখব। এক কথায় মার্কেট প্লেসের চাহিদা অনুযায়ী আমরা ওয়েব ডিজাইনার হব। বুঝাতে পারছি? জি স্যার, অবশ্যই। ওকে, জি স্যার। তাহলে এখানে আমি আসলাম যে এইটা একটা লেখা, সরি, আই এম এমডি মাজিদুল ইসলাম, এটাও একটা লেখা, আবার এখানে এটাও একটা লেখা, ঠিক কিনা বলেন? বাট এই দুইটা লেখার মধ্যে পার্থক্য আছে। তো আমরা যদি এইরকম কোনো লেখা, এই লেখাগুলোকে বলা হয় হেডিং টেক্সট, মানে একটা হাইলাইট টেক্সট থাকবে যেটার আলোকে পরেরগুলো থাকবে ডেসক্রিপশন আকার। তো আমরা যদি এরকম হেডিং টেক্সট দিতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আমরা এখানে ট্যাগ আছে H1 থেকে শুরু করে, দেখেন H1 থেকে শুরু করে
এই 6 পর্যন্ত এই কয়টা ট্যাগ শুধুমাত্র হেডিং ট্যাগ করার জন্য বা টেক্সটগুলোকে হেড করার জন্য আমরা ইউজ করে থাকি। যেমন H1, this is heading text. আমরা এটাকে এক্সিকিউট করার জন্য রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব, তাহলে দেখেন চলে আসছে। তাহলে আমরা ডিফল্টভাবে একটা হেডিং টেক্সট তৈরি করতে পারি কি ট্যাগ ইউজ করে? H1 ইউজ করে। আবার আরেকটা ট্যাগ আছে H2। আচ্ছা, এখানে লিখে দেই দিস ইজ হেডিং টেক্সট H1। আমরা আরেকটা নেই, দিস ইজ হেডিং টেক্সট H2, এখানে H2 দিয়ে দেই। আরেকটা নেই H3, তারপরে আরেকটা নেই H4, আরেকটা নেই H5, আরেকটা নেই। এই যে দেখেন আমি কিন্তু এই কোশ্চেনটা করার নাই। জি স্যার, একটা লাইন কিভাবে আরেকটা লাইন নিয়ে আসলেন স্যার? এরকম যে হচ্ছে এই লাইনটা মনে করেন হুবহু এই লাইনটা আমার দরকার, কার্সার যে কোনো জায়গায় রাখেন, রাখে Ctrl+C Ctrl+V দেন, ওই লাইনটাই কপি পেস্ট হয়ে যাবে। আবারও বলি, যে কোনো লাইনে আপনি কার্সার রেখে বা মাউস পয়েন্টার রেখে Ctrl+C Ctrl+V দেন, হয়ে গেছে ডুপ্লিকেট। বুঝতে পারছেন? জি স্যার। আমি তাহলে এই 6টি হেডিং পাশাপাশি যখন একটা লাইন আবার করব তখন এটা কি কাজ করে স্যার? পাশাপাশি কোন লাইন? জি স্যার, বারবার মানে একই লাইন করব। আমি বুঝতেছি। আচ্ছা, আমরা এখনো অনেক গভীরে যাই নাই, আমি শুরু থেকে শুরু করতে সব কিছু অ্যান্সারই পাবেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আমি যদি এখন রিলোড দিই, দেখেন হেডিং টেক্সট যেটা H1 এর ভিতরে লিখছি সেটা একটু বড়, 2টা তার থেকে একটু ছোট, 3টা তার থেকে একটু ছোট, 4টা তার থেকে একটু ছোট, 5টা তার থেকে একটু ছোট, 6টা একদম ছোট। তো এগুলো আমরা হেডিং হিসেবে ব্যবহার করব। তাছাড়াও এর লেখাটা আরো বড় করতে পারবো, কালার করতে পারবো। স্যার এরকম সর্বোচ্চ কত ছোট পর্যন্ত করা যায়? 6 পর্যন্ত। আর সবচেয়ে বড় 1? হ্যাঁ, 1। H1 থেকে H6 পর্যন্ত আমরা এই ট্যাগগুলো ইউজ করে হেডিং হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন এটা একটা হেডিং টেক্সট, আরো হেডিং টেক্সট আছে, এটাও একটা হেডিং টেক্সট, ওটার থেকে এটা একটু ছোট, এটাও একটা হেডিং টেক্সট হিসেবে ব্যবহার করা হয়েছে, এটাও একটা হেডিং টেক্সট, এটাও একটু ছোট, এটাও হেডিং টেক্সট। তো আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে যে যেখানে যতটুকু লাগবে আমরা কি করব, তখন সেটা ইউজ করব। আমরা এখন জানে রাখলাম কি, হেডিং সেক্টরে কোনো লেখা বা কোনো লেখাকে হেডিং বানাতে হলে অবশ্যই H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগগুলো ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ডেসক্রিপশন। এরকম ডেসক্রিপশন দেওয়ার জন্য একটা ট্যাগ ইউজ করা হয়, তার নাম প্যারাগ্রাফ, পি। এই পি ট্যাগের মধ্যে আমরা এরকম বিভিন্ন লেখা দিতে পারি। লরেম, এতগুলো আসলে। আচ্ছা, আমি লেখা কপি করে আনি, এই লেখাটা আমি দিতে চাচ্ছি, এই পেস্ট করে দিলাম। তাহলে প্যারাগ্রাফ ওয়াইজ কোনো লেখা যদি আমরা ওয়েবসাইটে ভিউ করতে চাই বা দিতে চাই, তাহলে অবশ্যই কি নামে ট্যাগে দেব? পি নামে ট্যাগ। এটাও একটা টেক্সট রিলেটেড ট্যাগ। যেমন টেক্সট রিলেটেড ট্যাগ এটাও H1 থেকে 6 পর্যন্ত এই ট্যাগগুলোর মাধ্যমে আমরা কি টেক্সট প্রেজেন্ট করতে পারি। ঠিক এরকম পিও একটা ট্যাগ, এটার মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি। এখন যদি আমরা এখানে ব্রাউজ করি তাহলে কি দেখা যায়? এই যে দেখেন একটা প্যারাগ্রাফ আকারে লেখাগুলো শো করছে। হ্যালো স্যার, আমরা
ইউজ করলাম স্টুডেন্টের বার্থডেটা যে এটা তো আমরা মানে প্যারাগ্রাফ ইউজ না করেও আমরা লিখলেও তো জিনিস পেজে শো করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনোভাবে লিখে দিলে, আমি কোনো ট্যাগের ভিতরে লিখে দিলাম না, আমি কোনো ট্যাগের ভিতরে না, পার্থক্যটা বলছি একটু ওয়েট। আমি কোনো ট্যাগের ভিতরেই লিখে দিলাম না, আই অ্যাম মাজিদ, Ctrl+F, দেখেন সেটাও শো করবে, সেটাও শো করতেছে। বিষয় এটাই বলছিলাম এমনি লিখতে হচ্ছে তো প্যারাগ্রাফ কেন? হ্যাঁ, প্যারাগ্রাফটা এই জন্য দেব সৌন্দর্য করার জন্য। আমরা এই লেখাগুলো এই ট্যাগের আপনার ভয়ের প্রবলেম আছে, বুঝি নাই, আমি কথা বুঝতে পারতেছি না, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? তো আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ার। জি স্যার, আপনার কথা ক্লিয়ার আছে স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কে কোশ্চেন করলেন আরেকবার কাইন্ডলি কোশ্চেন করেন। আমি বলতেছিলাম কি যে আপনার ওই এর মধ্যে তো লিখলে এমনি লিখলেও মনে করেন যে পেজের মধ্যে শো করবে লেখাটা, তাই না? তো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার কারণটা কি? হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ এই জন্য আমরা ইউজ করব যে যেমন এই লেখাটা আমি H1 নামে ট্যাগের মধ্যে দিছি, যার ফলে কি হচ্ছে এই লেখাটা একটু বড় বোল্ড ভাবে লেখাটা শো করতেছে, কিন্তু নর্মাল লেখাটা দিলে এরকম করে শো করতেছে। তো আপনার এখন প্রয়োজন বড় করে কোনো লেখা শো করানো, সেক্ষেত্রে আপনি ডিফল্টভাবে ওই ট্যাগটা ইউজ করবেন। প্যারাগ্রাফের লেখাগুলো চিকন বোল্ড থাকে না, পাশাপাশি থাকে, এই জন্য আমরা প্যারাগ্রাফের মধ্যে এই লেখাগুলো দিব। ডিফল্টভাবে এর কিছু কাজ করে দেওয়াই আছে, যে H1 এর মধ্যে যদি কেউ লিখে দেয় তাহলে H1 এর লেখাটা একটু বোল্ড হবে, উপরে একটু মার্জিন পাবে, নিচে মার্জিন পাবে, লেখাটা হচ্ছে ফন্ট সাইজ একটু বড় হবে। এগুলো প্যারাগ্রাফের মধ্যেও করা আছে, যে প্যারাগ্রাফের মধ্যে যদি কেউ লেখা দেয় তাহলে তার লেখাগুলো চিকন হবে, ফন্ট উইডথটা হবে চিকন, লেখাগুলো মধ্যে খুব বেশি ফাঁকা থাকবে না, উপরে নিচের মধ্যে কোনো ফাঁকা থাকবে না বেশি। একটা স্বাভাবিক ডেসক্রিপশন লেখার যে নিয়ম, তার ফিচারগুলো পি এর মধ্যে দেওয়া আছে। এই জন্য ডেসক্রিপশন যখনই আমরা লিখব তখনই আমরা বিবেচনা করব পি নামে ট্যাগ, কারণ পির একটু ডিফল্ট কাজ করাই থাকে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা অবশ্যই প্যারাগ্রাফ রিলেটেড যদি আমরা লেখা দিতে চাই বা ডেসক্রিপশন দিতে চাই, অবশ্যই পি ট্যাগের মধ্যে আমরা দেব। আচ্ছা, দেখি আমাদের সিলেবাসে আর কি কি আছে, আজকে সিলেবাস দেখে আগাই। প্যারাগ্রাফ হলো, হেডিং হয়েছে, ডক টাইপ এগুলো হয়েছে। লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, এই যে দেখেন আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, মূলত এখানে লিঙ্কটা আমার করা নাই। এই ফেসবুক, এটা একটা আইকন, এখানে ক্লিক করলে একটা ফেসবুক ওয়েবসাইটে মুভ করবে, এখানে ক্লিক করলে ফেসবুক পেজ ওপেন হবে, এইখানে ক্লিক করলে টুইটার পেজ বা ওয়েবসাইটে চলে যাবে, এইটাতে ক্লিক করলে বিহাইন্স একটা ওয়েবসাইট আছে সেইটাতে চলে যাবে, এটাতে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, এইটাতে ক্লিক করলে ভিমোতে চলে যাবে, এইটাতে ক্লিক করলে ইনস্টাগ্রামে চলে যাবে। তার মানে ওই সকল ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে, লিঙ্ক আছে বা অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দেওয়া যাবে। এই লিঙ্ক করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তাকে বলা হয় লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হিসাবে এ নামে ট্যাগ ইউজ করতে হয়, এই যে এ নামে একটা ট্যাগ ইউজ করুন, ঠিক আছে? এর ভিতরে লিখে দিলাম, এর ভিতরে মানে দুইটা, এটা ডাবল ট্যাগ, এর ভিতরে আমরা লিখতে পারি। যেমন এখানে লিখে দিলাম ক্লিক হেয়ার, আর এইখানে href মানে হচ্ছে হাইপার রেফারেন্স, আমি কার রেফারেন্স দিতে চাচ্ছি, কোন ওয়েবসাইটটার লিঙ্ক দিতে চাচ্ছি, এখানে ক্লিক করলে কোন ওয়েবসাইটটা ওপেন হবে আমরা তার অ্যাড্রেস এখানে দিতে পারি। যেমন আমরা চাচ্ছি যে ক্লিক হেয়ার,
এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, অথবা এখানে লিখে দিলাম ফেসবুক। ফেসবুক আমরা এখানে এই লেখার উপর ক্লিক করলে ফেসবুকে একটা চলে যাবে। তাহলে এখানে অ্যাড্রেসটা দেবো https://www.facebook.com। এখন কি হবে, এই লেখাতে যদি কেউ ক্লিক করে তাহলে এই অ্যাড্রেসে চলে যাবে। এখন আমি একটু রিলোড দিয়ে দিই, রিলোড, দেখেন এই যে ফেসবুক চলে আসছে। আচ্ছা নিচের লেখাটা ক্লিয়ার করে দেই, এই যে ফেসবুক লেখাটা চলে আসছে। এখন আপনি এখানে ক্লিক করে দেখেন, দেখেন আপনাকে রিডাইরেক্ট করে ফেসবুকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা এইখানে আমি ক্লিক করলে এই পেজটা এখানে রিলোড হয়ে আসতেছে। অনেক সময় দেখা যায় যে এখানে যদি আপনি ক্লিক করেন নতুন একটা উইন্ডো ওপেন হয়, কাজ হচ্ছে। তো সেই উইন্ডোটা আমরা কিভাবে করতে চাই, আমরা চাচ্ছি যে এইখানে ক্লিক করলে এই পেজটা স্টে থাকবে, এইরকমই থাকবে, কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয় সেই জায়গাতে ফেসবুক ওপেন হবে। যদি আমরা এইটা করতে চাই তাহলে এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। এই স্টেপের পরে হোক আর আগেই হোক, এখানে আমরা লিখতে পারি টার্গেট, লিখতে হবে টার্গেট ইকুয়াল ডবল ইনভাইটেড কমার মধ্যে বলতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই কথাটা লিখলে কি হবে দেখেন, কন্ট্রোল-এস সেভ দিলাম। এখন আপনি রিলোড দেন, এখন আপনি এখানে ক্লিক করেন, দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এই ট্যাব যেরকম সেরকমই আছে। বুঝতে পারছেন কি এই অ্যাঙ্কর ট্যাগ? জি স্যার। বুঝতে পারছেন? ওকে, এটাকে বলা হচ্ছে লিংক। জি স্যার। আর কি আছে, ইমেজ। আমাদের ওয়েবসাইটে যদি ইমেজ দিতে চাই, যেমন এখানে আমার ওয়েবসাইটে দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, অনেক ইমেজ দেওয়া আছে, এইটা একটা ইমেজ বা এরকম কোনো ইমেজ আমি দিতে চাচ্ছি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের ইমেজটা কিভাবে দেব, কোন ট্যাগের মাধ্যমে দিব, সেইটা আমরা এখানে ডিফাইন করে দেব। যে ইমেজ দেওয়ার জন্য একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে img। এই img লিখে ট্যাগ দিলেই ট্যাব দিলেই আমি লিখলাম শুধু img লিখে ট্যাবে চাপ দিলাম, দেখেন ফরম্যাটেড হয়ে গেছে। এই ট্যাগের মধ্যে, এইটা একটা সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমরা এখানে দুইটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে src আর একটা হচ্ছে alt। src মিনস সোর্স, কোন সোর্স থেকে, কোথায় থেকে ইমেজটা শো করাবে বা ভিউ করাবে, তার অ্যাড্রেসটা এখানে বসে দিতে হবে। alt অল্টারনেটিভ টেক্সট বলা হয় এটাকে, এটা একটু পরে আলোচনা করতেছি, আগে ইমেজটা আমরা ভিউ করে নিই। তো এই পেজটা আমি কোথায় সেভ দিছি আগে সেইটা ফাইন্ড আউট করেন। এই পেজটা আমি ডেস্কটপে দেখেন এই যে index3.html এইখানে সেভ দিছি। তো মনে করেন এখানে একটা ইমেজ আছে, ইমেজটা এখানে রাখলাম, এই ইমেজটা আমরা এই পেজে দেখাতে চাচ্ছি। একটু ভালো করে খেয়াল করেন যারা কখনো ইমেজ নিয়ে কাজ করেন নাই। আমি যেইখানে ইমেজটা সেট করতে চাচ্ছি সেইটার এবং যে ইমেজটা সেট করতে চাচ্ছি সেইটা, এই দুইটার লোকেশন যদি একই জায়গায় হয় তাহলে সোর্সের মধ্যে শুধুমাত্র এই ইমেজের নাম আর এক্সটেনশনটা বসাবো। যেমন ইমেজের নাম কি c.jpg, অনলি এখানে c.jpg, কন্ট্রোল-এস সেভ। এখন ব্রাউজারে আপনি রিলোড দিয়ে দেখেন আসে কিনা, এই যে দেখেন ইমেজটা চলে আসছে। তাহলে ইমেজ দেওয়ার জন্য ইমেজ নামে একটা ট্যাগ ইউজ করতে হয় এবং এই ট্যাগের মধ্যে src এর মধ্যে আমাকে বলতে হবে কোন ইমেজটা বা কোথায় থেকে ইমেজটা আমি শো করাচ্ছি। এই ইমেজটার লোকেশন একটু চেঞ্জ করি, এখানে রাখবো না, কাট করে আমি এর ভিতরে রেখে দিলাম। এই ইমেজটা আমি দেখাতে চাচ্ছি, ইমেজ এবং এর লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। ইমেজটা আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে আর ইন্ডেক্সটা আছে নর্মাল উইন্ডোজ ডেস্কটপ। তাহলে আমি যদি এইভাবে লিখি যে
c.jpg এখন আমরা যদি এটাকে এক্সিকিউট বা ব্রাউজারে রিলোড দিয়ে দেখি ইমেজটা আসবে না, ভাষে নাই। তাহলে এর অ্যাড্রেসটা লিখতে হবে এইভাবে যে ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে, ভিতরে বলতে এই যে একটা স্ল্যাশ দিতে হবে, ইমেজেস এই ফোল্ডারের ভিতরে c.jpg নামে। এখন কন্ট্রোলে সেভ দেন, রিলোড দেন, এই যে এখন আসছে। তার মানে অ্যাড্রেসিংটা আমার খুব বুঝে শুনে করতে হবে। এই যে ইমেজেস এই ফোল্ডারের ভিতরে c.jpg নামে ইমেজ আছে, এই জন্য আমরা অ্যাড্রেসটা করলাম কিভাবে, যে এইভাবে ইমেজেস স্ল্যাশ c.jpg। ক্লিয়ার কি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা ALT অল্টারনেটিভ টেক্সট। অনেক সময় নেট স্লো হওয়ার কারণে ওয়েবসাইট ব্রাউজ করার সময় দেখা যায় অনেক ইমেজ আসে না, বাট ইমেজের নিচের লেখাগুলো শো করায়। কোনো সময় যদি ইমেজটা লোড না হয় তাহলে ওই ইমেজের নিচে কি লেখা দেখাবে এইটা ডিফাইন করে ALT। যেমন আমি এখানে লিখে দিলাম দিস ইজ ইমেজ, ঠিক আছে, আর আমি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম, দেখেন আর ইমেজটা শো করবে না। কন্ট্রোল আর অল্টার, কন্ট্রোল আর রিলোড দিলাম, দেখেন দিস ইমেজ লেখাটা আসছে কিন্তু ইমেজ আসে নাই। তার মানে ইমেজের অনুপস্থিতিতে যে লেখাটা শো করাবো সেই লেখাটা শো করার জন্য অবশ্যই লিখতে হবে ALT, এর ভিতরে এই লেখাটা লিখে দিতে হবে আপনি কি লেখা শো করাচ্ছেন। আর ইমেজ পালে তো পালোই, সমস্যা কি, ইমেজ পালে আর কোনো লেখা শো করবে না, কোনো লেখা শো করা নেই। আশা করি বুঝতে পারছেন। হ্যালো, জি স্যার বুঝছি। আচ্ছা, আর স্যার সবার বোঝার রেসপন্সটা কিন্তু স্লো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো আমাদের মনে হয় আরো ভালো করে বুঝতে হবে, বুঝছেন? আচ্ছা, মনে হয় অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছে এই জন্য বোরিং ফিল করতেছেন নাকি? না স্যার, সমস্যা নাই। এগুলো বেসিক আলোচনা। আপনার ক্লাসটা অনেক মজার হচ্ছে, সেজন্য মনে করেন যে আমরা ব্রেক নিয়ে নিত না। এখনো ব্রেক নেই নাই। আমরা কিন্তু কোনো ব্রেক নিছি কি? না। হ্যাঁ, আমি ভুলেও গেছি। আর একটু পরে ব্রেক নিলে ভালো হয়। আচ্ছা, একবারে নামাজ ব্রেক একসঙ্গে নেব, যাই হোক। এখন স্যার একটু শুরু থেকে রিভাইজ দেন যে আমরা কি কি দেখলাম, আর এই পর্যন্তই থাক, বেশি বাড়ান। আর কি আছে সেটা একটু দেখে নেই, আমাদের ফার্স্ট ক্লাসে আর কি আছে দেখি। এই যে লিস্ট, এই লিস্টটা দেখি, এই লিস্টটা দেখে শেষ স্যার করে অ্যাট্রিবিউট কি আমরা দেখলাম? অ্যাট্রিবিউট, হ্যাঁ HTML অ্যাট্রিবিউট তো দেখতেই। এই যে অ্যাট্রিবিউট কোনগুলো, এই যে href, src, এগুলো অ্যাট্রিবিউট। এরকম অ্যাট্রিবিউট অনেক অ্যাট্রিবিউট। আসলে বিষয়গুলো শুধুমাত্র দেখলাম আর কি, মানে মাথায় ঢুকে নেই, বুঝে নাই। বললাম বিষয়গুলো আমরা দেখলাম, বুঝতে পারলাম যে এসআরসি দিয়ে এটা হয়, ALT দিয়ে এটা হয়, কিন্তু আসলে মানে মাথায় ঢুকে নেই আর কি। আচ্ছা, আপনি আবারও ভিডিওটা দেখবেন, দেখে এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট আজকে দেখাচ্ছি, নেক্সট টাইম। তাই এগুলো কি রেকর্ড হচ্ছে? আমরা ভিডিওগুলো কিভাবে পাবো? হ্যাঁ, আমি চ্যানেলে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে দিয়ে আপনাদের লিংক দিয়ে দেব। রেকর্ড হচ্ছে, ভিডিওগুলো হচ্ছে, ঠিক আছে? আমি আজকে খুব নার্ভাস ফিল করতেছি। স্যার কালকে কি এই যে স্যার ভিডিওগুলো কোথায় পাবো স্যার? আমি